তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে শুনছেন সকলকে স্বাগত জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান নতুন প্রজন্মের মননে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আজকে আমাদের সাথে আছেন তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় সাংবাদিক রকুনুজ্জামান মনি, এবং আমাদের সাথে আছেন গণবিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী এবং গবিশ্বাসের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার তানভীর আহমেদ। বরাবরের মতো আমাদের সাথে আমাদের অনুষ্ঠানের পরিকল্পনাকারী আমাদের শহীদ মল্লিক স্যার আমাদের সাথে আছেন আজকে। তো আমরা সাধারণত প্রত্যেকবারই আলোচনা করি যে গণস্বাস্থ্য, গণবিশ্ববিদ্যালয় এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর যে চিন্তা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সেই সকল বিষয় নিয়ে আজকেও আমরা সেই ধারাবাহিকতাই আপনাদের কাছ থেকে জানতে চাইব। এবং আজকে আমরা বিশেষ করে এই বিষয়টি জানতে চাইব যে মত প্রকাশের অধিকার, গণযোগাযোগ, সাংবাদিকতা, এই বিষয়গুলো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কিভাবে দেখতেন এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে তার দর্শন কি। তো প্রথমে আমি চলে যাচ্ছি সাংবাদিক রকুনুজ্জামান মনি ভাইয়ের কাছে। রকুনুজ্জামান মনি ভাই, আপনি কেমন আছেন? পবিত্র, আপনাকে ধন্যবাদ। আর আজকে এখানে উপস্থিত যারা আছেন তারা প্রত্যেকে আমার খুবই শ্রদ্ধেয় এবং আমার খুবই পছন্দের মানুষ। এখানে আমি উপস্থিত দেখেছিলাম আমাদের গণবিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার লায়লা পারভীন বানু ম্যামকে, এবং এখানে আমাদের সঙ্গে রয়েছেন শহীদ মল্লিক স্যার, এবং এখানে রয়েছেন তানভীর আহমেদ এবং পবিত্র আপনি নিজে। আপনারা প্রত্যেকে আমাদের কাছে খুবই পছন্দের মানুষ। আর আমরা বলতে গেলে যদি আমি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের কিছু কথা বলতে যাই বা যখনই ভাবি, আসলে এই মুখগুলো সবসময় আমাদের সামনে ভেসে ওঠে। আর যদি বলতে চাই ভিসি হিসেবে, আমি যারই কথা বলতে আসি তখন ভিসি হিসেবে চিন্তা করলে লায়লা পারভীন বানু ম্যামের কথা অবশ্যই আমরা সারা জীবন কখনো ভুলতে পারবো না। তিনি আমাদের জীবনের সোনালী সময়েরই উপাচার্য ছিলেন এবং শিক্ষক হিসেবে এখানে শহীদ মল্লিক স্যার রয়েছেন। আপনাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমি ভালো আছি, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। পবিত্র। হ্যাঁ, ধন্যবাদ রকুনুজ্জামান মনি ভাই। তো একেবারে কোনো ভূমিকা বাদ দিয়ে যদি আমি আপনার কাছে খুব সংক্ষিপ্ত ভাবে প্রশ্নটা করি যে আমাদের যে গরিবের ডাক্তার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার, তার কাছে গণযোগাযোগ এবং সাংবাদিকতার বিষয়টি কেমন ছিল? হ্যাঁ পবিত্র, আসলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের সঙ্গে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সাংবাদিকতা করতাম বিশ্ববিদ্যালয়ে থাকতেও, তখন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের সঙ্গে আমরা বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন নিউজের পারপাসে আমাদের অনেক সময় তার বক্তব্য নিতে হয়েছে। তখনও দেখেছি স্যার সবসময় কমিউনিকেশনের প্রতি একটা গুরুত্ব দিতেন, এবং যখন আমি প্রফেশনাল লাইফে চলে যাই চাকরির ইস্যুতে, যখন স্যারের সঙ্গে আমার বিভিন্ন কারণে যোগাযোগ করতে হয়েছে নিউজের কাজে, তখন আমি দেখেছি যে স্যার খুবই হেল্পফুল, এবং তিনি যখন আমরা যে কোনো সময় বলেছি স্যার আপনার সাক্ষাৎকার প্রয়োজন, স্যার অবশ্যই এটাতে আমাদের হেল্প করেছেন। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সত্য কথা গোপন করা যে মানসিকতা আমরা আমাদের বিভিন্ন প্রজন্মের মধ্যেই দেখি, যারা ইতিহাসের সঙ্গে যুক্ত বা বিভিন্ন একটা জীবনের অধ্যায় পার করে যারা একটা নির্দিষ্ট স্টেজে যায় বা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাদের মধ্যে সত্য গোপন করার যে একটা প্রভাব আমরা দেখি, সেটা আমরা জাফরুল্লাহ চৌধুরী স্যারের মধ্যে খুবই দেখতে পাইনি। স্যার অনেক তিক্ত সত্য কথা বলে গিয়েছেন। আপনারা জানেন যে ইতিহাস কেন্দ্রিক অনেক তিক্ত সত্য কথা যেটা মানুষ সচরাচর বলে না, সেই জিনিসগুলো স্যার বলে গিয়েছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাংবাদিকদের সহযোগিতার ক্ষেত্রে এবং মত প্রকাশের স্বাধীনতা যদি আপনি বলতে চান পবিত্র, তাহলে আমি এটা নিয়ে আর একটু বিস্তৃতভাবে বলবো। তো আমার সাংবাদিকদের সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে স্যারের তুলনা বাংলাদেশে আসলে এরকম তুলনীয় মানুষ খুবই কম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি তানভীর আহমেদের কাছে। তানভীর আহমেদ, আপনি কেমন আছেন? জি, আমি খুব ভালো আছি। শুরুতেই আমি আজকে অনুষ্ঠানের বিষয়টাকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। এরকম একটা বিষয়কে তুলে নিয়ে আসার জন্য গতানুগতিক ভাবে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এখানে আজকে অনুষ্ঠানে যারা আছেন অতিথি হিসাবে, সবাই আমার খুব প্রিয় মানুষ এবং বলতে গেলে বটে। তো সবকে এভাবে পাবো সেটা অত্যন্ত আনন্দের। তো আমি আশা করি গুরুত্ব সবাইকে
একটা সুন্দর সময় উপহার দিতে পারবো। সেজন্য সবাইকে আন্তরিক ঘোষণার জন্য অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, ডক্টর জি, তানভীর আহমেদ, আপনি প্রথম কিভাবে পরিচিত হলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে? আচ্ছা, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বেই খুব পরিচিত একজন মুখ ছিলেন। ওনার বিভিন্ন বিষয়, আমি তো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার অনেক আগে থেকেই মোটামুটি পত্রিকার সাথে আমার একটু যোগাযোগ ছিল। আমি পত্রিকার পড়ার প্রতি একটু নেশা ছিল, তো নিয়মিতই পত্রিকা পড়া হতো। তো ওনার বিভিন্ন বিষয়গুলো হচ্ছে পত্রিকার পাতায় আসতো। উনি সরকারের বা রাষ্ট্রের বিভিন্ন বিষয় বা সমাজের বিভিন্ন বিষয় থেকে উনি বিশ্লেষণ করতেন বা প্রতিবাদী কণ্ঠ হিসাবে উনি উপস্থাপন করতেন। তো ওই বিষয়গুলোর মাধ্যমে ওনার পরিচয়টা আমি পাই সর্বপ্রথম, এবং পরবর্তীতে আমি আহ, পত্রিকায় একটা সার্কুলার দেখতে পাই গণবিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়, এবং সেখানে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি যে এটা ডাক্তার জাফরুল্লাহ প্রতিষ্ঠান। এবং গণস্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে আমি তখন মোটামুটি অনলাইনে গুগলে বিভিন্ন জায়গায় সার্চ করি, এবং আমার আহ, বিভিন্ন বই পুস্তকও ছিল। আমার বাবা একজন রাজনীতি ব্যক্তি ছিলেন, তো তাদের কাছ থেকেও গল্প শুনেছি। তো বিভিন্নভাবে ওনার সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা হয়। এবং যখন আমি ইউনিভার্সিটিতে এসে ভর্তি হই, তারপরে হচ্ছে সাংবাদিকতার সূত্রে বিভিন্নভাবে ওনার সাথে আমার সাক্ষাৎ, বা বিভিন্ন প্রোগ্রামে উনি যখন আসে, ওনার সরাসরি ওনার সাথে কথা হওয়ার সুযোগ হয়েছিল। আচ্ছা তানভীর সাহেব, আমাদেরকে জি আরেকটু পবিত্রদা, আমাকে বলবেন। শুনতে পাচ্ছেন? আহ, দীর্ঘদিন আপনি তার বিশ্ববিদ্যালয়ে ছিলেন, সেখানে অধ্যয়ন করছেন। তো এই যে একজন মহান মানুষের বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করছেন, সেইখানে বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আপনারা গিয়েছেন, সেখানে মত প্রকাশের স্বাধীনতাটা কেমন ছিল? আমি গণবিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বেই আমি জেনেছি যে এটা একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান। এটা ব্যতিক্রম শুধুমাত্র আহ, পড়াশোনার যে খরচ, এদিক থেকেই না, মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য সামাজিক ইস্যুগুলোর মাধ্যমে পড়াশোনার বিভিন্ন ধরন ইত্যাদি বিভিন্নভাবেই এটা ব্যতিক্রম। তো মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে গণবিশ্ববিদ্যালয় একমাত্র জায়গা যেখানে শিক্ষার্থীরা তাদের নিজেদের কথাগুলো, নিজেদের দাবিগুলো তারা স্বচ্ছরে উচ্চ স্বরে তারা জানাতে পারতেন বা প্রতিবাদগুলো করতে পারতেন। উম, বিভিন্ন ক্ষেত্রে তাদের আহ, যে প্রতিবন্ধকতা ছিল সমাজে, তারা কিন্তু এখানে এসে সেগুলো কাটিয়ে এসে তারা তাদের দাবিগুলো বা তাদের চাওয়া পাওয়া গুলোকে তারা জানাতে পারতেন। বিশেষ করে এখানে আহ, ছাত্র সংসদ নামে আহ, যে রাজনৈতিক আহ, চর্চা শুরু হয় বিশ্ববিদ্যালয় থেকে, আহ, বা ছাত্র রাজনীতির যে আতুরঘর বলা হয়, সেটা কিন্তু একমাত্র গণবিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় শুধু না, মানে পুরো আহ, পুরো শিক্ষা ব্যবস্থায় সরকারি বেসরকারি যাই বলি না কেন, একমাত্র গণবিশ্ববিদ্যালয় ছিল যেখানে পরপর নির্বাচিত ছাত্র সংসদ এখানে কার্যকর ছিল এবং অ্যাক্টিভ সংগঠন ছিল। তো সেই হিসাবে এটা কিন্তু গতানুগতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এখন খুব একটা চোখে পড়ে না। তো বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যে গণবিশ্ববিদ্যালয় ছিল বা স্টুডেন্টরা তাদের কথাগুলো বলতে পারতো, তো সেটা আসলেই অনেক বড় একটা মত প্রকাশের জায়গা ছিল। বা আহ, রাজনৈতিক প্রেক্ষাপট বা শিক্ষার্থীদের আহ, দেশের চিন্তা ভাবনা বা দেশ নিয়ে যে কিছু করার যে প্রয়াস, সেটা কিন্তু এখান থেকে শুরু হতে পারতো। আচ্ছা, এই পর্যায়ে আমি চলে যেতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শহীদ মল্লিক স্যারের কাছে। স্যার, কেমন আছেন আপনি? রোকন, ধন্যবাদ। আমি ভালো আছি। রোকন, পবিত্র রোকন তামির। শুনতে পাচ্ছ পবিত্র আমাকে? পবিত্র হ্যাঁ, আমি বোধহয় শুনতে পাচ্ছি স্যার। ডিসকানেক্ট। ওকে। হ্যাঁ, বলো কেমন আছি? একটু
টায়ার্ড ছিলাম 2 দিন, অবশ্য অনেক বেশি জার্নি ছিল। তো আজকে স্যার, তোমাদের আজকে প্রোগ্রাম আমাদের করার সাথে জন্য। নতুন নতুন প্রজন্মের 2জন প্রতিনিধি যুক্ত হয়েছেন। হুম, দুটি ভিন্ন পেশার হলেও বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রত্বের সময় ছিল তারা একেবারে ক্যাম্পাসে সক্রিয় নেতা ছিলেন এবং হুম, হুম, গণযোগাযোগ সাংবাদিকতার সাথেও তাদের আহ, সংযোগটা ছিল। তারা হুম। কিছু বেসিক কথা আমাদেরকে বললেন। আপনি গণবিশ্ববিদ্যালয়ের এই মত প্রকাশের জায়গাটা কিভাবে দেখেন? না, ধন্যবাদ পবিত্র। আমার আসলে মত প্রকাশের বিষয়টা না, আমি আসলে বরাবরের মতো আজকেও আমার মূল আগ্রহের বিষয়টা হচ্ছে যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে এই প্রজন্ম, বিশেষত যারা এই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিল অথবা ছিল না, তারা কিভাবে চেনে, কিভাবে জানে, কিভাবে দেখে। আজকের বিষয়টা একেবারে হতে পারে কাকতালীয় অথবা মানে কিছুটা প্ল্যান অথবা আনপ্ল্যান, যে দুজন তরুণ গণযোগাযোগ ব্যক্তিত্ব আমাদের মধ্যে সংযুক্ত হয়েছে। আর আমার আগ্রহের জায়গা হচ্ছে যে আহ, ওনারা যখন গণবিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন আরো তরুণ, এবং আমি যতটুকু জানি গণবিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদের একটা আহ, আহ, সাংবাদিক সংগঠন ছিল। তো সেই জায়গা থেকে তো, এই এই তরুণ গণযোগাযোগ ব্যক্তিরা কিভাবে জাফরুল্লাহকে দেখেছে, এবং সেক্ষেত্রে একটা প্রতিষ্ঠানকে আরো বেশি গণমুখী করবার জন্য এই গণযোগাযোগ বিষয়টা কিভাবে আসলে কাজ করতে পারে, অথবা একটা প্রতিষ্ঠান যেমনটা গণবিশ্ববিদ্যালয় আছে, সাংবাদিক সমিতি, এটা কি কেবলই বিশ্ববিদ্যালয়ের কিছু গতানুগতিক বিষয় সামনে নিয়ে আসে, নাকি একটা বিশ্ববিদ্যালয়কে তার ক্রিটিক্যাল চিন্তাকে সামনে নিয়ে আসবার জন্য ভূমিকা রাখতে পারে? এইটা আসলে আমার জানবার আগ্রহ। এবং সেই ক্ষেত্রে এই এই উম, এই এই তরুণ সাংবাদিকরা কিভাবে সেই জিনিসটা জাফরুল্লাহর মধ্যে পেয়েছেন বা কিভাবে দেখছেন, সেখানে ব্যক্তি জাফরুল্লাহ কি চিন্তা করতেন যে আসলে গণযোগাযোগ বিষয়টা কিভাবে আহ, মানে গণমানুষের সাথে যোগাযোগ হতে পারে আর কি। রাইট। এইটাই আমার আগ্রহের জায়গা। আমার আসলে মানে উম, ব্যক্তিগত কোনো বিষয়ে মানে ইয়ে নাই, মতামত নাই। আমার জানবার আগ্রহ হচ্ছে যে একজন এখনো সরাসরি জড়িত সাংবাদিকতার সাথে, গণযোগাযোগের সাথে, আর একজন ছিলেন বা আছেন, কিন্তু তারা দুজনই গণবিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত ছিলেন। সেটা একটা বড় জায়গা, যে সেই সময়টাতে ওনারা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে কিভাবে একজন আহ, মানুষের গণযোগাযোগের প্রতি তার কেমন আগ্রহ ছিল, বা উনি কিভাবে দেখতেন, ব্যাখ্যা করবে একটু আর কি। রাইট। এটাই আমি আমি বলবো হয়তো পরে। ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি রকনুজ্জামান মনির কাছে। রকনুজ্জামান মনি, আপনি গণবিশ্ববিদ্যালয়ের গবেষক নামক যে সংগঠন, দীর্ঘদিন সেখানে ছিলেন এবং সেখানে নেতৃত্ব পর্যায়ে ছিলেন। বারবার সেখানে আপনি নির্বাচিত হয়েছেন এবং নেতৃত্ব প্রদান করেছেন। তো আমরা জানি যে গবেষক নামের সংগঠনটি বর্তমানে 10 বছর পার করে দিয়েছে তার সময়ে। বর্তমানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার আমাদের মাঝে নেই, কিন্তু তার যে স্বপ্ন, তার যে আদর্শ, এইটাকে ছাত্রদের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গবেষক কেমন ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? পবিত্র, এখানে আসলে জাফরুল্লাহ চৌধুরী স্যারকে আগে বুঝতে হবে। হ্যাঁ, জাফরুল্লাহ চৌধুরী স্যারকে যদি আমরা বুঝতে পারি তাহলে আসলে একটা কনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশন সবই বোঝা যাবে। আর ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরী স্যার শুধুমাত্র জাফরুল্লাহ চৌধুরী স্যার না, তিনি একজন প্রতিষ্ঠান। পবিত্র, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এখানে আসলে বাৎসরিক একটা ওয়াজ মাহফিল হচ্ছে, যার জন্য আসলে একটা সাউন্ড আসতেছে। আপনাদের হয়তো কষ্ট হবে আমার কথাটা শুনতে, তবে এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। আমি কথায় ফিরে যাই। স্যারকে বুঝতে হলে পুরো একটা প্রতিষ্ঠান, একটা কনস্টিটিউশন, একটা ইনস্টিটিউশনকে বুঝতে হবে। ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরী স্যার তারা সমালোচনা নিতে পারতেন। আমরা অনেকেই জানি জাফর স্যারকে হয়তো বা যদি বলা যায় যে আপনি এটা কেন করলেন, হয়তো তো সে তাৎক্ষণিক রেগে গিয়েছেন, কিন্তু তার পরেক্ষণে সে ফোন দিয়ে বা কাছে ডেকে নিয়ে অবশ্যই তার সমালোচনাটা নিতে পারতেন। তিনি এটা নিতেন, আমরা বারবার সেটা দেখেছি। কিন্তু
তার প্রতিষ্ঠানে যদি আপনি একটু যান, তার প্রতিষ্ঠান কেন্দ্রিক আমি কথা কেন বলছি, যে আমি বললাম জাফরুল্লাহ চৌধুরী স্যার মানে একজন জাফরুল্লাহ চৌধুরী স্যার নন, তিনি একজন প্রতিষ্ঠান, তিনি একজন কনস্টিটিউশন, তিনি একজন ইনস্টিটিউশন। তো সেইখানে গেলে আমরা কি দেখি দেখেন, আপনি যার বিপক্ষে কথা বলেন, এটা সত্য উন্মোচন করেন না কেন, তখনই আপনার গলাটা চেপে ধরার চেষ্টা করা হয়। এটা আমাদের সময়ও ছিল। হ্যাঁ, আপনার নিউজ করার জন্য সাংবাদিকদের বহিষ্কারও করা হয়েছে এবং সেই বহিষ্কার তুলেও নেওয়া হয়েছে, কিন্তু বহিষ্কার তো করা হয়েছে, এটা তো হয়েছে। তার মানে কি সাংবাদিকদের গলা চেপে ধরা। আপনি অন্যায়ের প্রতিবাদ করতে যে অনেককেই বহিষ্কার করা হয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে, এবং তারপরে ছাত্রদের প্রেসারের সামনে এসে প্রশাসন বাধ্য হয়েছে সেই বহিষ্কারগুলো তুলে নিতে। তাহলে আমরা কি দেখলাম, যে এখানে গলা চেপে নেওয়ার চেষ্টা করা হয়। তার মানে জাফরুল্লাহ চৌধুরী স্যার নিজে যদি চাইতেন সকলের মত প্রকাশের স্বাধীনতা, তিনি চাইতেন, কিন্তু তার প্রতিষ্ঠানে সকলেই হয়তো বিষয়টা মন থেকে বিশ্বাস করেন না বা নিজেদের স্বার্থেই সেটা ধারণ করেন না। এখন যদি আমরা এখনকার প্রেক্ষাপটে বলতে চাই, এখনকার প্রেক্ষাপটটা আমি খুব একটা ভালো বলতে পারবো না, কারণ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসছি, বেশ কিছুদিন হয়ে গেছে, মাঝখানে একটা বড় গ্যাপ, বা আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারাও বের হয়ে যাচ্ছেন। সুতরাং আসলে এখনকার পরিস্থিতি আমি সার্বিকভাবে বলতে পারবো না। তবে এখানে লায়লা পারভিন বানু ম্যাম উপস্থিত ছিলেন, তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, সত্যি কথা আমি মন থেকে তার প্রতি শ্রদ্ধা জানাই ম্যামের প্রতি, এইখান থেকে যে ম্যামের সময়ে গণবিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে। আপনি চিন্তা করেন, ম্যামের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ম্যামের সময় গণবিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সবচেয়ে স্বর্ণালী সময় ছিল, ম্যামের সময় গণবিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বড় প্রোগ্রাম গুলো অ্যারেঞ্জ হয়েছে, যেগুলো অ্যারেঞ্জ করেছে ছাত্ররা। বিশাল আপনার অ্যালামনাইয়ের প্রোগ্রাম হয়েছে, যেটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনন্য। তো এই ঘটনাগুলো কিন্তু তখন ছাত্ররা ঘটিয়েছে। ইভেন যেটা ঘটেছে ম্যামের সময় বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় ছাত্র আন্দোলন হয়েছে 68 দিন, এটা কিন্তু ম্যাম টলারেট করছে, এটা মাথায় রাখতে হবে। এবং তখন সাংবাদিকরা এটা কেউ বলতে পারবে না যে ম্যামের বিপক্ষে নিউজ করতে, তখন নিউজ করার ফলে কাউরে বহিষ্কার করা হয়েছে, কোনো কিছু হয়েছে, এমন কিন্তু ঘটনা ঘটে নাই। প্রচুর নিউজ হয়েছে ম্যামের বিপক্ষে, কিন্তু ম্যাম সেটা টলারেট করছেন। আমি এটাই বলছি যে সেই সক্ষমতা তাদের ছিল, জাফরুল্লাহ চৌধুরী স্যারের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের এই সক্ষমতা গুলো ছিল, যারা কাছে ছিলেন তাদের সক্ষমতা ছিল। কিন্তু এখন কি দেখতে পাই, সামান্য একটা নিউজ যেটা গুরুত্বপূর্ণ এবং যার যথেষ্ট প্রমাণও আছে, যেটা এই নিউজটা হওয়া দরকারও, সেই নিউজটা হলে হুমকি ধামকি নানান রকম কথাবার্তা, আপনার সাংবাদিক সমিতি বন্ধ করে দেওয়ার কথা, অমুক সংগঠন বন্ধ করে দেওয়ার কথা। আপনি দেখেন গণবিশ্ববিদ্যালয়ে কতগুলো সংগঠন বন্ধ হয়ে, বারবার এই কথাগুলো আসে, কিন্তু সেই সংগঠনগুলোকে খুলে দেওয়া হয়, পার্সিয়ালিটি করা হয়। কয়েকটা সংগঠন যারা আপনার প্রশাসনের পক্ষে কথা বলবে, প্রশাসন দক্ষিণ দিক তাকাইতে বললে দক্ষিণে তাকাবে, পশ্চিমে তাকাইতে বললে পশ্চিমে তাকাবে, উত্তরে তাকালে উত্তরে, আপনার নিচে তাকালে নিচে, এদের আপনি খুলে দেওয়া অথবা যেটা হবে তাদের প্রোগ্রাম গুলো করতে দেওয়া হবে। আর যে সংগঠনগুলো স্বাধীন স্বতন্ত্রভাবে কাজ করতে চায়, অন্যায়ের বিপক্ষে কথা বলতে চায়, ছাত্রদের দাবি দাবা নিয়ে কথা বলতে চায়, তাদের খুলে দেওয়া হয় না। আপনি নিজেও জানেন কয়েকটা সংগঠনের নাম। এখন তাদের নিয়ে আপনি নানা রকম প্রশ্ন করতে পারেন যে সেই সংগঠনগুলো আপনাকে তাদের কনস্টিটিউশন, তাদের যে সংবিধান সেগুলো জমা দেয়নি, নানান প্রশ্ন থাকতে পারে। তবে এটাও সত্য, সবগুলো সংগঠন ডক্টর লায়লা পারভিন বানু ম্যামের সময়ে তাদের সংবিধান, তাদের গঠনতন্ত্র সবকিছু ম্যামের সময় সেটা তারা জমা দিয়েছিলেন, এবং সেই সময় নিবন্ধিত সংগঠনের সংখ্যা ছিল 17টার বেশি। তাহলে এই সংগঠনগুলো বন্ধ হয়ে গেল কেন? পবিত্র, এগুলো কিন্তু ভাবার বিষয়। স্বাধীন মত প্রকাশের কথা আসলে এই কথাগুলো চলে আসবে। এই সংগঠনগুলো বন্ধ হলো কেন? কারণ তারা বুঝতে পারছে এই সংগঠন যারা করে যে আমি স্বাধীনভাবে কথা বললে, আমি যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই, তাহলে আমার ক্ষতি হতে পারে। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টাকা দিয়ে পড়তে আসছি, আমি কেন জেনে বুঝে আমার নিজের ক্ষতি করব? আমি আমার আরেকটা আমার সংগঠনের যে ছোট ভাই বড় বোন আমার যারা আছে তাদের আমি জেনে বুঝে আসলে কেন ক্ষতিগ্রস্ত করব? এই যে ভয়ের একটা সংস্কৃতি তৈরি করে দেওয়া, এটা খুব সুন্দরভাবে এই প্রতিষ্ঠানের মানুষজন কিন্তু করতে পেরেছে। আমি দুঃখিত কথাটা বলার জন্য, কিন্তু তারা করেছে। যদি তারা এটা না করতো তাহলে এই সংগঠনগুলো সক্রিয় থাকতো। আজকে যেহেতু সংগঠনগুলো সক্রিয় নাই, সুতরাং এখানে এটা ধরেই আমরা নিতে পারি যে এখানে মত প্রকাশের স্বাধীনতা খুব বেশি নেই। এবং যারাও মত প্রকাশ করেন তারা দেখবেন ইনিয়ে বিনিয়ে মত প্রকাশ করতে ভালোবাসেন, সরাসরি কথা বলা। লায়লা পারভিন বানু ম্যামের বিরুদ্ধে আমি প্রচুর নিউজ করেছি। ম্যাম আসেন, ম্যাম নিজেও জানেন, এবং নিউজগুলো সার্চ করলে আপনি পারবেন যে আমি এরকম নিউজও করেছি যে টানা 4 বছরে তার চলে গেল ভারপ্রাপ্ত এই পদ নিয়ে।
এরকম নানা রকম নিউজ করছে। এখন কাউকে করতে বলেন, ধরেন আপনাদের ঘটনা আছে, আপনাদের রেজিস্টার কেন্দ্রিক আমরা অনেক ঘটনা দেখলাম। নিউজ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কেন করতে পারে না? বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিক আছে তারা কেন করতে পারে না? এই প্রশ্নগুলো কিন্তু পবিত্র আসতে হবে। হ্যাঁ, আর আপনি যেটা বললেন যে সাংবাদিক সমিতির প্রশ্ন, এখন সাংবাদিক সমিতির জায়গা থেকে আমি দায়িত্বশীল অবস্থান থেকে কোনো কিছু বলতে পারবো না, কারণ এই মুহূর্তে সাংবাদিক সমিতির উপদেষ্টা মন্ডলী যারা আছেন বা তাদের যারা এখন কার্যনির্বাহী পরিষদ আছেন তারাই এটা বলতে পারবেন। তবে আমি এটা বলতে পারি যে শুধুমাত্র সাংবাদিক সমিতির দিকে আঙ্গুল তুলে অন্যদের দায়ভার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই অর্থে সুযোগ নেই যে পরিস্থিতি এমন একটা অবস্থানে গিয়েছে সাংবাদিকরা কথা বলতে পারে না, সাধারণ শিক্ষার্থীরা সাংবাদিকদের কি সাধারণ শিক্ষার্থীরা পর্যন্ত কথা বলতে পারে না। অর্থাৎ পরিস্থিতি আসলে ঘোলাটে, যে কারণে কেউ কথা বলতে চাচ্ছে না অথবা ভয়ে বলছে না। হ্যাঁ, সেই পরিস্থিতি থেকে যদি উন্নতি না হয় তাহলে সাংবাদিক সমিতি বলেন, ছাত্র সংসদ আসলে সেই ছাত্র সংসদই বা কতটা কার্যকর হবে, অথবা ছাত্র অধিকার ছাত্র পরিষদ আমাদের যে আছে বা অন্যান্য যে সক্রিয় সংগঠনগুলো আছে তারাও বা কার্যকর হলে কতটা কাজ করতে পারবে, সেই প্রশ্নগুলো থেকে যায়। অর্থাৎ আপনি যদি মত প্রকাশের স্বাধীনতা নিতে না পারেন, ছাত্রদের যে মতামতটা আসুক ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে, সেটা যদি শোনার বা বোঝার মানসিকতা তৈরি না হয়, তবে যত যাই করেন, যত সংগঠনে তৈরি করেন বা যতই আমরা মত প্রকাশের আলাপ করি, এটা আসলে খুব বেশি কার্যকর হবে না। এই কথাগুলো পবিত্র এতক্ষণ আসতো না যদি না আমরা বলতাম যে আমরা জাফরুল্লাহ চৌধুরী স্যার মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করেন কি করেন না। এই মুহূর্তে যেহেতু জাফরুল্লাহ চৌধুরী স্যার নেই, আগামী 5 বছর বা 10 বছর পরে যে প্রজন্ম আসবে তারা জাফরুল্লাহ চৌধুরী স্যারকে বিচার বিশ্লেষণ করবে আজকে গণবিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হচ্ছে এই প্রেক্ষাপটেই। অর্থাৎ তারা কিন্তু বুঝবে না যে জাফরুল্লাহ চৌধুরী স্যার থাকার সময় কেমন ছিল এবং বর্তমান সময় কেমন আছে। যারা ক্রিটিক্যাল অ্যানালিসিস করবেন তাদের ক্ষেত্রটা আলাদা, কিন্তু ওভারঅল আমি কথাটা বলছি, আজকে যে অবস্থানে গণস্বাস্থ্য কেন্দ্র বা গণবিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে আছে, এই অবস্থানের উপর ভিত্তি করেই নতুন কেউ আসলে এই গণবিশ্ববিদ্যালয়কে বা গণস্বাস্থ্য কেন্দ্রকে জাস্টিফাই করবে। সেই জায়গা থেকে আমি বলতে চাই, এই সময় আমার কাছে মনে হয় মত প্রকাশের স্বাধীনতা খুব একটা নাই। এই অর্থে নাই, অনেক বড় বড় ঘটনা এখানে ঘটছে, কিন্তু কারো কথা আমরা প্রকাশ্যে প্রতিবাদ দেখছি না বা ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত আমরা দেখি না। তবে সেই ঘটনাগুলো আমরা গোপনে শুনি। হ্যাঁ, সেই ঘটনাগুলো আমাদের কানে আসে, এভিডেন্টও আমরা পাই, কিন্তু সেগুলো প্রকাশ্যে আসে না। যারা রানিং স্টুডেন্ট আছেন, বর্তমান স্টুডেন্ট আছেন, তারা কথা বলতে পারছেন না, তার মানে পরিস্থিতি আসলে স্বাভাবিক নাই। পবিত্র, ধন্যবাদ পবিত্র। অসংখ্য ধন্যবাদ মনি ভাই আপনাকে। আমি এই পর্যায়ে তানভীর আহমেদের কাছে চলে যাই। তানভীর আহমেদ, আপনি তো খুব রিসেন্টলি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসছেন, তো আমরা এখন অনেক সময় জানতে পারি যে ফেসবুকে ছোটখাটো বিষয় নিয়ে পোস্ট করার কারণেও অনেক ছাত্রকে ডাকা হয়, তাকে শাসানি দেওয়া হয়, বা বিভিন্ন প্রোগ্রামে যদি কোনো স্টুডেন্ট যুক্ত হতে চায় সেই ক্ষেত্রেও সেই স্টুডেন্টকে ডাকা হয়, তার কাছ থেকে বিভিন্ন বিষয় শোনা হয়। তো একজন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তিনি এসএসসি এইচএসসি পাশ করে আসছে, এবং সেই বিশ্ববিদ্যালয়টা যদি গতানুগতিক আর বাংলাদেশের 8-10টা বিশ্ববিদ্যালয়ের মতো হতো তাহলে হয়তো আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা না করলেও পারতাম। কিন্তু সেই বিষয় মানে বিশ্ববিদ্যালয়টা দাবি করে যে সেটা একটা ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয়, এবং সেই বিশ্ববিদ্যালয়টা জাতির একজন সূর্য সন্তানের হাতে তৈরি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন ছাত্রদের উপরে এই ধরনের নজরদারি করার চেষ্টা করে এবং ছাত্ররা যাতে কথা না বলে সেই ধরনের প্রচেষ্টা তারা করে, বিভিন্ন সংগঠনের উপরে বিভিন্ন ধরনের লেজুর ভিত্তি চাপিয়ে দিতে চায় বা লেজুর ভিত্তি করার জন্য প্রেশার ক্রিয়েট করতে চায়, সেই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখেন? এবং আপনি তো বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তখন এই ব্যাপারগুলো কিভাবে আপনি ডিল করছেন? আর ধন্যবাদ। আমি একটু বিষয়টা বিস্তারিতভাবেই বলতে চাই। বিশ্ববিদ্যালয় হলো এমন একটা জায়গা যেটা কোনো কিন্ডারগার্টেন না। এখানে একজন ম্যাচিউর স্টুডেন্টই আসে বা নাগরিকই এখানে পড়াশোনা করে। তো সে জায়গায় অবশ্যই তার নিজস্ব মত প্রকাশের জায়গা থাকে, অথবা তার একটা আদর্শ জায়গা থাকে, এবং এখান থেকে আদর্শবান শিক্ষার্থীরাই মূলত বের হয় এবং দেশ ও দশের সেবা করে। তো ডাক্তার জাফরুল্লাহ ছিলেন একজন আদর্শের প্রতীক। তিনি তার প্রতিষ্ঠানটাকেও সেরকম একটা আদর্শের জায়গাতেই রূপান্তর করার
সংগ্রাম করে গেছেন। তো এরকম একটা প্রতিষ্ঠানে অবশ্যই একজন শিক্ষার্থী আদর্শবান বা তার সেই স্বপ্নটাকে লালন করে বা সেরকম একজন ব্যক্তিত্বকে ধারণ করে সে পরবর্তী পর্যায়ে নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গতানুগতিক প্রেক্ষাপট অনুযায়ী আমরা যা দেখি যে সামান্যতম একটা বিষয়টাকেও এখানে শিক্ষার্থীদের জীবনের হুমকির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। একজন শিক্ষার্থী তার ন্যায্য অধিকার নিয়েও কথা বলার মতো পরিস্থিতি তৈরি করতে দেয় না। বিষয়টা হচ্ছে এরকম যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, তোমার এখানে কিছু বলা নেই। একটা আদর্শর প্রতিষ্ঠানে এই ধরনের স্বৈরাচারী মতবাদ বা প্রভাব, এটা আসলে জাফরুল্লাহর যে স্বপ্ন বা আদর্শ সেটার বিরুদ্ধে কথা বলে। তো এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমি মনে করি যে একজন বীর মুক্তিযোদ্ধা বা যিনি এই দেশের মানুষের জন্য নিজের কখনোই সুখ বা পুঁজির মোহ যাকে আকর্ষণ করে নাই, তার মতো এরকম একজন ব্যক্তিত্বের প্রতিষ্ঠানকে এভাবে কলুষিত করা আসলে তারই প্রতিষ্ঠানের থেকে তাকেই অপমান করার শামিল। ইভেন কি একজন শিক্ষার্থীর ন্যায্য অধিকার থাকে যে কোনো বিষয় নিয়ে কথা বলা, তার অধিকারকে আসলে এখানে টুটি চেপে ধরা হয়। মানে বলতে গেলে এটা হচ্ছে এক কথায় ওয়ান অফ ক্রাইম, যেটা কখনোই একটা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে মানাটা সম্ভব না। আমি এই বিষয়টা নিয়ে অত্যন্ত লজ্জিত এবং ঘৃণিত একটা অধ্যায় মনে করব যে একজন জাফরুল্লাহর মতো প্রতিষ্ঠানে এই ধরনের কার্যক্রম কখনোই আসলে সমর্থন করা যায় না। আমরা যে সময় ইউনিভার্সিটিতে ছিলাম, সদ্য আমি বের হয়েছি, আমাদের সময়ে কিন্তু এরকম নানা রকম হয়রানির শিকার হতে হতো। একটা নিউজ করলাম, সেটা প্রশাসনের খারাপ দিক ছিল অথবা বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ কোনো সাইড ছিল, যেটা কতিপয় অসাধু ব্যক্তির দ্বারা সম্ভব হয়েছে। তো সেই জিনিসটা নিয়ে আমরা আমাদের কথা বলতে পারতাম না। আমরা একটা নিউজ করলে সেটা নিয়ে আমাদের নানাভাবে হয়রানি করা হতো, আমাদের ছাত্রত্ব বাতিল নিয়ে কথা হতো। আমরা একটা সময় এরকমও প্রতিবাদ করেছিলাম যে আমি ছাত্র নাকি সাংবাদিক, এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে আসছিল। তো আমি যদি দুটোই বলি যে আমি ছাত্র সাংবাদিকও, সেক্ষেত্রে কিন্তু আমার দুটোই বিষয়ে আমার অধিকার আছে তুলে ধরা। তো আমাদের আসলে যে মত প্রকাশের জায়গা বা তুলে ধরার জায়গা, সেটা এমন ভাবে দমন করা হয় যেটা একটা প্রতিষ্ঠান, অন্তত শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা থেকে বা ডাক্তার জাফরের মতো যে প্রতিষ্ঠানের জায়গা থেকে মানাটা অসম্ভব। আবার বর্তমান অবস্থায় দেখি যে একজন শিক্ষার্থীর জীবন একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, কিন্তু তবুও সে একটা কথা বলার মতো সাহস সে দেখাতে পারতেছে না। আপনি দেখেন এবার বিশ্ববিদ্যালয়ে আজকেই সম্ভবত পরীক্ষা শেষ হয়েছে, সেমিস্টার ফাইনাল। তো ফাইনালের শুরুতে যে বিষয়টা চোখে পড়লো যে অনেক শিক্ষার্থী যারা আর্থিক সমস্যার কারণে তাদের যে কেয়া সেটা পরিশোধ করতে পারে নাই। তো এই যে শিক্ষার্থীগুলো, তারা কিন্তু বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, বিভিন্নভাবে প্রশাসনকে কনভিন্স করার চেষ্টা করছে, কোনোভাবে তাদেরকে মন গলাইতে পারেনি, প্রশাসনের মন গলাইতে পারেনি তারা কোনোভাবেই। এবং সর্বশেষ পর্যায়ে দেখা গেল যে যারা যোগাযোগ করছে এরকম তাদের নাকি সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন শর্ত অনুযায়ী। আমার কথা হচ্ছে, সুযোগ যদি দেয়া হয়েই থাকে তাহলে একজন শিক্ষার্থীকে কেন পরীক্ষার আগের রাত পর্যন্ত এভাবে হয়রানি করা হবে? এটা তো ইলজিক্যাল ব্যাপার। আমার কথা হচ্ছে যে একজন শিক্ষার্থী সে অবশ্যই তার যে পাওনা সে পরিশোধ করবে। তুমি তাকে পেশা দাও, বা যারা প্রকৃতপক্ষে ভুক্তভোগী তাদের বিষয়গুলো শোনো। যেমন এখানে লাইলা পারভিন বানু ম্যাম ছিলেন, ওনার সময়ে কিন্তু আমরা দেখেছি যে প্রকৃত ভুক্তভোগী শিক্ষার্থীকে ডেকে এনে কথা শোনার মতো একটা অবস্থা তৈরি হতো। কিন্তু এখন দেখা যায় কি, একজন শিক্ষার্থী কোনোভাবেই প্রশাসনের
কাছে পর্যন্ত যেতে পারে না। প্রশাসনের যে কর্মচারী আছে তারা হচ্ছে গিয়া ঢাল হিসেবে কাজ করতেছে, অর্থাৎ একজন শিক্ষার্থীর মান সম্মানটাও এখানে একটা বড় খারাপ পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। যে একজন সাধারণ কর্মচারী থেকে হচ্ছে গিয়া তাকে প্রতিনিয়ত অপদস্থ অপমানিত হতে হচ্ছে। তো যেখানে একজন শিক্ষার্থী সরাসরি তার সমস্যাটা তার কর্তৃপক্ষ বা প্রশাসনের কাছে বলতে পারতেছে না, সেখানে একজন মানে একটা বিশ্ববিদ্যালয়ে তার কতটা জিম্মি অবস্থা আসে সে বিষয়টা আসলে প্রকাশ পায়। তো গতানুগতিক যে চিন্তা ভাবনা গুলো আসে, যে আমাদের সময় কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ আহ লড়াই করেছি, লড়াইয়ের জায়গাটা ছিল, ডাক্তার জাফরুল্লাহ বেঁচে ছিলেন, তার একটা সাহস আমাদের মধ্যে ছিল। কিন্তু এখন উনি মারা যাওয়ার পরে একচেটিয়া বিষয়টা আহ মানে স্বৈরাচার মতো বিষয়ে পরিণত হয়েছে, যেটা আসলে কখনোই আমাদের পক্ষ থেকে কাম্য না। ইভেন কি অনেক শিক্ষার্থী তার অভাবটা বুঝতে পারতেছেন যে এরকম একটা পর্যায়ে আমার ইউনিভার্সিটিতে চলে আসে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ তানভীর আহমেদ আপনাকে। আমি এই পর্যায়ে শহীদ মল্লিক স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। স্যার, আপনি তো বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং একটা বিভাগের সমাজ কল্যাণ এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পর্যায়েও ছিলেন। এখন তো আপনি শিক্ষা ছুটিতে আছেন। তো আপনি তো ওই বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক। আপনার সামনে আপনার শিক্ষার্থীরা বলছে যে তারা মানে তাদের অনেক দুনিয়ার পরীক্ষা দিতে পারছে না টাকার জন্য। আমি আপনার কাছে খুব ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার কি ব্যবসার জন্য, ব্যবসার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন, নাকি সবার জন্য শিক্ষা হবে সেই উদ্দেশ্য নিয়ে করছিলেন? আহ, ধন্যবাদ পবিত্র। আমি আসলে আবারও পুরোনো বলতে হচ্ছে, আমার আগ্রহের জায়গাটাই হচ্ছে যে এই তরুণ প্রজন্ম বা ওরা কিভাবে ভাবছে ও জায়গা থেকে। কারণ আমার তো একটা ভাবনা আছে, সেটা তো আমার নিজস্ব, বা সেটা আমি বলতেও চাইটা তা না। কিন্তু এখানে দুটা জিনিস প্রাসঙ্গিক ক্রমে চলে আসে। একটা হচ্ছে যে আমি সত্যি আহ, ওই গণবিশ্ববিদ্যালয়ের একজন কর্মী হিসাবে এই আজকে তানভীর যে তথ্যটা দিল, এটা শুনে আমি জানি না আসলে ওখানে মানে গ্রাউন্ডে কি ঘটেছে, সেটা তো পুরোপুরি জানি না আসলে। এটা খুবই কষ্টের এবং লজ্জাস্কর, অন্তত গণবিশ্ববিদ্যালয়ের জন্য। আহ শুরুতেই আমি যেটা তানভীরকে বলতে চাই যে পৃথিবীতে কিন্তু কেউ সারা জীবন থাকেন না। ডক্টর জাফরুল্লাহ চলে গিয়েছেন, কিন্তু তিনি তো আমাদেরকে একটা নীতি নির্দেশনা দর্শন দিয়ে গিয়েছেন আসলে। রাইট, উনি তো সারা জীবন থাকবেন না। মানে কেউ ছিল না, থাকে না, এটাই একটা বাস্তবতা। হয়তো আমরা ওনার অভাব অনুভব করব, কিন্তু আরেকটা বড় বাস্তবতা হচ্ছে যে আহ, মানে পৃথিবীতে কেউ মানে চিরস্থায়ী না। এখান থেকে সবাই আমাদেরকে যেতে হবে, কিন্তু উনি তো আমাদের জন্য একটা চমৎকার ব্যবস্থাপনা দিয়ে গিয়েছেন, বা একটা চিন্তা দর্শন দিয়ে গিয়েছেন। সেই জায়গা থেকে তো আমাদের চর্চার জায়গাটা আসলে গুরুত্বপূর্ণ আসলে। আর ছাত্রদের জন্য যেটা হয়েছে সেটা কোনো অবশ্যই নিয়ম মানতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে আমাদের চলতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় কিন্তু নিয়ম মানবার জায়গা, নিয়ম তৈরি করবার জায়গা। তা নিয়ম তৈরি করতে হলে নিয়ম ভাঙতে হবে, সেটা ঠিক। আর নিয়ম ভাঙ্গার যে এই যে আন্দোলনটা, সেটা যদি তোমরা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর জীবন আদর্শ পড়ো, তাহলে দেখতে পাবা যে ইনি কিভাবে নিয়ম ভেঙেছেন নিয়মতান্ত্রিক ভাবে আর কি। তো সেটা কিন্তু উনি দেখিয়েছেন। আমি সেই জন্যই বলছি, নিয়ম ভাঙ্গার কিন্তু একটা নিদর্শন হচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। কারণ উনি ছাত্র সংসদের মানে নির্বাচিত জিএস ছিলেন, নাকি ছাত্র ইউনিয়নের ইয়ে ছিলেন। তো উনি সেই সময় শিক্ষকদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করেছেন ঢাকা মেডিকেল কলেজে, অথবা তারও পরবর্তীতে মুক্তিযুদ্ধের সময়কালীনে উনি কিভাবে নিয়মতান্ত্রিক ভাবে নিয়মের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাই না? এটা তো থাকতে হবে। তো আমাদের কাছে কিন্তু সেই সাহস আদর্শটা আছে। জাফরুল্লাহ চৌধুরী যে একটা সাহস, একটা আদর্শ, সেটা কিন্তু আমাদের সামনে আছে। এখন সেটা চর্চা করার একটা বড় বিষয় রয়ে গেছে আসলে। এখন আমরা সেটা কিভাবে করছি, কিভাবে করব, সেই জায়গাগুলিতে একটা বড় রকমের প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। তবে আর আমি আমি যদি আমার সময়কালীন যদি আমি একটু দেখি যে ছাত্র সংগঠনগুলি বোনদের জন্য নানা রকমের, আমি কখনোই কিন্তু বিশ্ববিদ্যালয়ের
যে প্রশাসনিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিলাম না বলতে এই না আমার সুযোগ ছিল না তা না, আমি যে চাইতাম না বা চাই না তা না, কারণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে সবকিছু জড়িত। তো আমি অল্প একটা সময় আমি বিভাগের ভারপ্রাপ্ত উম, প্রধানের দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলাম। সেই সুবাদে আমার দু একটা জায়গায় যাবারও সুযোগ হয়েছে, মানে অফিসিয়ালি। এমনি তো শিক্ষক হিসেবে তো আমি কথা বলতেই পারি, সেটা শিক্ষক হিসাবে সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রতিনিধি হিসাবে কথা বলতে পারা একটা বিষয়, শিক্ষক হিসাবে আমার অধিকারের প্রশ্ন বলা সেটা আলাদা প্রশ্ন। তো আমি অন্তত দুবার দুটা মিটিং এ আমি দেখেছি যে গণবিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলি নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে, নানান অভিযোগ আসছে। তারা বিশ্ববিদ্যালয়ের মানে আহ, মানে তাদের ভাষায়, প্রশাসনে যারা আমরা দায়িত্বে থাকে তাদের ভাষায়, যে তারা বিশ্ববিদ্যালয় বিরোধী কাজ করছে। এখন এখানে একটা বড় রকম প্রশ্ন, যে কোনটা বিশ্ববিদ্যালয় বিরোধী, কোনটা বিশ্ববিদ্যালয় বিরোধী না। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। এটা একজন নোবেল বিজয়ী ছিলেন টিম হান্ট, যিনি সম্ভবত 2000 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন আর কি। তো উনি যেই বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন, তো কোনো একটা সময় সেই বিশ্ববিদ্যালয় মনে করেছে যে টিম হান্ট যে বক্তব্য দিচ্ছেন, যে যে কাজ করছেন, সেটা বিশ্ববিদ্যালয়ের নীতি আদর্শের সাথে যায় না আসলে। তো তারা কিন্তু সেটা জানিয়েছে আর কি, এবং উনি কিন্তু সেটা বুঝতে পেরেছেন। এটাকে আমি বলছিলাম সংবেদনশীলতা আর কি। একটা প্রতিষ্ঠান কিন্তু এটা সংবেদনশীল, গণবিশ্ববিদ্যালয় একটা সংবেদনশীল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এমন কিছু হওয়া উচিত না যেটা আসলে গণমানুষের, সাধারণ মানুষের ইসে বাইরে চলে যায় আর কি। তো সেটা আর রোকনকে আমি একটা জিনিস একটু সংযোগ করতে চাই, যেটা হচ্ছে যে যেটা অহরহ অনেকেই বলে যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী রেগে যেতেন। তো এই রেগে যেতেন না, এই কথাটা আসলে কেন আমি গ্রহণ করতে চাই না, এই কারণে, কারণ এটা আসলে তার চরিত্রের অংশ। আসলে উনি রেগে যেতেন না, আসলে উনি রেসপন্স করতেন এভাবে আর কি। এটাই ছিল কিন্তু উনার, উনি কিন্তু নিজেও বলেছেন যে, তাই না, উনি হয়তো যেটা হয়তো কিছুদিন আগে অন্য একটা আলোচনায় শুনছিলাম, যে উনি হয়তো মনে করতেন যে এটা আমি বুঝি, ওরা বোঝে না কেন। কিন্তু ওনার তো চিন্তার লেভেলটা ছিল মানে আকাশ আর আমরা মাটিতে। তো এই যে চিন্তার গ্যাপটা উনি বুঝতে হয়তো বলতেন যে না, ওরা কেন বুঝবে না আর কি। সেই জায়গা থেকে ওই রিয়াকশনটা অনেকটা মানে এই আমাদের দৃষ্টিতে ওই মানে রেগে যাওয়ার শব্দটা বলে। তো আমি এটা মানে ওই রেগে যাওয়া শব্দটা, কারণ উনি সারা জীবনে একই নেচারের, তো আসলে তো রেগে যাওয়া তো হবে না আসলে, তাই না, কারণ ওই চরিত্রটাই এরকমের আর কি। রেগে যাওয়া মানে হচ্ছে কখনো রাগে কখনো রাগে না, কিন্তু উনি তো না, মানে যেখানেই অনিয়ম সেখানেই ওনার প্রতিবাদের ভাষাটা ওরকমের, বা রিয়াকশনটা ইনিশিয়ালি এরকমের আর কি। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে একটা আর এখনকার ছাত্র মানে কি বলে, যদি আমি বলি যে বর্তমান যে উম, কি বলে এটাকে সাংবাদিক সমিতি যেটা আছে আসলে, আহ, আমি বলবো যে এইখানে আমাদের শিক্ষকদের বিশাল ব্যর্থতা আছে আসলে। যে কোনো ভাবেই হোক, কারণ শিক্ষার্থীরা তো এক অর্থে শিক্ষার্থী, যেটা একটু আগে রোকন বা তানভীর বোধহয় পড়ছিল, আমি কি শিক্ষার্থী না সাংবাদিক। তো এটা তো আসলে বসে মৌলিক প্রশ্ন হচ্ছে যে সে তো আগে শিক্ষার্থী, তাই না, একজন শিক্ষার্থী প্রথমত, তারপরে না তার অন্য সমস্ত অ্যাক্টিভিটি আসলে। এখন শিক্ষার্থীরা কিভাবে কাজ করবে সেটার তো কিছু মানে আদর্শগত দিক লাগে। এই যে আলোচনাটা হচ্ছে আর কি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে, আমি জানি না যে আসলে আমাদের যে গণবিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিক সমিতি আছে তারা কি এই বিষয়টা জানে কিনা আসলে। কারণ যদি জেনে থাকে, কারণ মানে গণবিশ্ববিদ্যালয় গিয়ে তো মানে জাফরুল্লাহকে বাদ দিয়ে চলবে না। মানে জাফরুল্লাহকে বাদ দিয়ে বলতে আমি বলছি যে উনি মানে ওনার আহ, ওনার 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 দেহগত অবস্থানটা জরুরি না, ওনার ওনার চিন্তা দর্শন আদর্শটা আর কি। ওইটা যদি না থাকে তো কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না। তো এখন আমাদের শিক্ষার্থীকেও, বিশেষত যারা এই নেতৃত্বের মতো জায়গায় আছে, ছাত্র সংসদ বলি, অন্য সংগঠন বলি, এই সাংবাদিক সমিতি বলি, তো ওরা তো, আমি জানি না ওরা জানে কিনা আর কি। জানলে তো অন্তত এই আলোচনাটার তারা হয়তো তাদের মত লিখতেই পারে, তারা আসলে তারাও লিখতে পারে যে না, এই আলোচনাটার
এখানে জাফরুল্লাহর চিন্তার বাইরে আলোচিত হচ্ছে, সেটাও তো লিখতে পারে তারা আসলে, তাই না? সাংবাদিক সমিতি সেই লেখাটাও তো লিখতে পারে। কি তানভীর কি বলেন? বিষয়টা সেরকমই না যে এখানে জি, একটা আমি আলোচনা হচ্ছে অবশ্যই যে আপনার সাথে একমত। যে 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 আলোচনা হচ্ছে, যে আলোচনায় মানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর চিন্তা আদর্শ দর্শন চিন্তার বাইরের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তো সেটাও সাংবাদিক সমিতি কিন্তু লিখতে পারে। তো তার মানে আমি বলছি যে এখন যে সাংবাদিক সমিতি আছে কি না আছে, সেটাই আমার কাছে আসলে একটা বড় রকমের প্রশ্ন। আমার মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেললাম, ধন্যবাদ। আচ্ছা, রকুনুজ্জামান মনি ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি। জি। আমি আপনার কাছে পরপর মানে খুব ছোট ছোট কয়েকটা প্রশ্ন নিয়ে আসবো। তো আমরা শুনেছিলাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যার বলেছিলেন যে খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিবে বিশ্ববিদ্যালয়, তারপরে তো তিনি পড়াতে হইলেন। এখন বিশ্ববিদ্যালয় আসলে কেন নির্বাচন দিতে চায় না, নির্বাচনে তাদের ভয়টা কিসের, এই ব্যাপারটা একটু আমাদেরকে আপনার মতো করে বর্ণনা করবেন। এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আসলে বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে শুনতে চায় সবচেয়ে বেশি, হ্যাঁ, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, গ্রামের অশিক্ষিত মানুষ থেকে শুরু করে একবারে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত যারা, সবাই আসলে এই প্রশ্ন উত্তরটা শুনতে চায় যে আসলে নির্বাচন কেন দিতে চায় না, বা একটা সুষ্ঠু নির্বাচন কেন দিতে চাই না, আমরা কেন করতে চাই না। এ ভয়টা আসলে আমার কাছে যেটা মনে হয় পবিত্র, যে ক্ষেত্রে আমি বলতে পারি যে, পবিত্র আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। পবিত্র আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। পবিত্র, হ্যাঁ মনি ভাই, আপনি কন্টিনিউ করেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো মনি ভাইয়ের একটু সমস্যা হচ্ছে। আমি মনি ভাই কানেক্টেড হওয়ার আগ পর্যন্ত শহীদ মল্লিক স্যারের কাছে চলে যাব। স্যার, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যার তো চেয়েছিলেন একটা গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সবাই মত প্রকাশ করবে, সবাই কথা বলার সাহস রাখবে, এবং সে তো সাহসী ছাত্র চেয়েছিলেন। এখন বর্তমানে যে স্টুডেন্টরা আছে, আপনি তাদের ভিতরে কি সাহসী স্টুডেন্ট খুঁজে পান? মানে আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে সাহস তো আর এমনি এমনি হয় না আসলে। সাহস করতে, সাহস দেখাতেও আসলে শিখতে হয় আসলে। এবং সাহস দেখাবার জন্য সামনে একটা প্রতিবিম্ব লাগে আসলে। তো সেই জায়গায় ওই কথা বলতে গেলে, যেহেতু আমাদের আলোচনার একটা ইয়ে আছে, তো আমি বলবো যে সেই প্রতিবিম্ব কিন্তু হচ্ছে ডাক্তার চৌধুরী, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যিনি যিনি সেই সাহসের প্রতীক আসলে। সেটা ছাত্ররা আলোচনা, আমার মনে হয় যে এই জন্য এই নতুন প্রজন্মের উচিত হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে একটু পড়া আসলে। হ্যাঁ, এখন যে ছাত্ররা নাই, আবার সেখানে আমাদের শিক্ষকদের যে দায়বদ্ধতা নাই সেটাও আবার বলা যাবে না, কারণ আমরা তো আসলে ক্লাসে নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া মানে পড়াতে অভ্যস্ত না, আমি বুঝিও না সেটা আসলে। যেমন আমি দেখি যে ক্লাসে হয়তো শিক্ষকরা, সবাই না, আমরা অনেকেই আহ, একটা মানে নির্দিষ্ট প্রশ্ন নিয়ে যাই, পরীক্ষায় আসিবে কি যাহা। কিন্তু পড়াশোনা তো শুধুমাত্র মানে একটা নির্দিষ্ট পরীক্ষা না আসলে, তাই না? তো সাহস তৈরি করতে, সাহসী মানুষ তৈরি করবার দায়িত্ব কিন্তু সাহসী কেউ একা হয় না, একটা প্রক্রিয়ার মধ্যেই হয় আসলে। এবং সেই প্রক্রিয়াটাও একটা তৈরি করার বিষয়। যে কোনো বিশ্ববিদ্যালয় সহিত হয়েছে সাহসী মানুষ তৈরি করার প্রক্রিয়া, যেমনটা হচ্ছে অনেকগুলি সংগঠন, রাইট? সেই সংগঠনগুলি থাকবে, সেই সংগঠনগুলি নানান মত থাকবে, তাদের মধ্যে ইন্টারাকশন হবে, ছাত্র সংসদ থাকবে। এই যে আমি এইখানে যে বিশ্ববিদ্যালয়ে এখন আমার নিজের পড়ছি আসলে, তো এইখানে কিছুদিন আগে একটা বড় আন্দোলন হলো, শুরু হয়েছে আর কি। সেটা হচ্ছে যে, এবং সাধারণ ছাত্ররা করছে এটা, কিন্তু সংসদ করে না, আন্দোলন কিন্তু সাধারণ মানুষরা করে। ছাত্র সংসদ কিন্তু মনে রাখতে হবে, এটা একটা তখন হয়ে যায় একটা অফিসিয়াল বডি আর কি। এটা সবসময় সব জায়গায়। তো তো কি করছে ছাত্র সংসদ, করছে যে আন্তর্জাতিক যে শিক্ষার্থী আছে তাদের সকল রকমের ব্যয়ভার কমাতে হবে এবং সকল অধিকার
মানে সাধারণ অন্য দেশীয় ছাত্রদের মতো করতে হবে। এটা সাধারণ ছাত্ররা করছে আন্দোলনটা, রাইট? এবং সেই আন্দোলনের সাথে কিন্তু এই ছাত্র সংসদের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি কিন্তু সংহতি প্রকাশ করছে, এবং তারা কি করছে, বিশ্ববিদ্যালয়ে বলছে ঠিক আছে এটা আমরা রাষ্ট্রকে জানাবো আসলে। তো এখন সাহসী মানুষ কিন্তু একটা প্রক্রিয়া দিয়ে তৈরি হয় আসলে। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কিন্তু এই সাহসী মানুষ তৈরি হবার জায়গা আসলে। এখন বিশ্ববিদ্যালয়গুলি কিভাবে সেটাকে করবে সেটা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, কোন বিশ্ববিদ্যালয় কিভাবে তার নিয়মতান্ত্রতা চলবে। যেমন মানে এটা কিছুটা অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক মনে হতে পারে। আমি এই যে একটা কনফারেন্সে অসংখ্য ছিলাম ধন্যবাদ সেখানে স্যার আপনাকে আমাদেরকে এত সুন্দর কথা বলার জন্য। আমরা জানতে পারলাম যে ফিনল্যান্ডের মতো দেশে বিদেশি ছাত্ররা সেখানে আন্দোলন করছে এবং সেই ইউনিভার্সিটি গুলো এতটাই সহনশীল, তারা শিক্ষার্থীদের কথাগুলো শুনছে এবং সেটা রাষ্ট্রকে জানাচ্ছে। রাষ্ট্রকে মডিফাই করার একটা বা রাষ্ট্র নিয়ে গবেষণা করার একটা জায়গা হিসাবে ইউনিভার্সিটি গুলো কাজ করছে, কিন্তু সেখানে আমাদের দেশে আমরা যা দেখতে পাই আমাদের রাষ্ট্রগুলোই নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গুলোকে, যা আসলে কোনোভাবে কাম্য না। আমি এই পর্যায়ে আবার রুকনুজ্জামান মনি ভাইয়ের কাছে চলে যেতে চাই। ভাই, জাফরুল্লাহ চৌধুরী স্যারের তোর জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম ছিল একটা নির্বাচনের জন্য, এবং বিশ্ববিদ্যালয়ে শেষবার যখন তিনি গেলেন গণবিশ্ববিদ্যালয়ে তখন বললেন কয়েক মাসের ভিতর নির্বাচন দেয়া হবে। নির্বাচন কেন হয় না, কাদের স্বার্থে হয় না, একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা পবিত্র, আসলে আমি দুঃখিত, আমার এখানে একটু নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যে কথা আসলে বলতে চাচ্ছিলাম যে আসলে আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের উত্তরটা সারা বাংলাদেশের এখন প্রায় সব মানুষই আসলে জানতে চায় যে আসলে সুষ্ঠু নির্বাচন কেন হয় না বা কেন দিতে চায় না। যারা ক্ষমতায় থাকে, যাদের হাতে এই নিয়ন্ত্রণটা থাকে, তারা আসলে কেন সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। ঘটনাটা কিন্তু পবিত্র একই রকম প্রায়। আমরা ধরেন যখন পড়াশোনা করেছি তখন আমরা জানি যে একটা বিশ্ববিদ্যালয় একটা নগর রাষ্ট্রের মতো, যেখানে ওই নগর রাষ্ট্রের যে অর্গান গুলো থাকে একটা বিশ্ববিদ্যালয়ে ঠিক একই রকম অর্গান গুলো থাকে। একটা রেগুলেটরি বডি থাকে, হ্যাঁ, এখানে ধরেন যে নেতা থাকে, এখানে ভোটার থাকে, সাধারণ মানুষ যাদের আমরা বাইরে সাধারণ মানুষ বলি, এখানে সাধারণ শিক্ষার্থীরা থাকে। অর্থাৎ পুরো ব্যাপারটা কিন্তু একই রকম, ঠিক আছে? তো ধরেন বাংলাদেশে এখন কিন্তু আমরা এই মুহূর্তে, আমি যেহেতু মত প্রকাশের স্বাধীনতা নিয়েই কথা আসছে, সেহেতু আমি আমার দেশের সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়কে আমি একটু যুক্ত করছি যে একজন সুষ্ঠু নির্বাচন দিতে আমাদের সমস্যাটা আসলে কোথায়। সমস্যাটা পবিত্র এখানে, যখন একটা সুষ্ঠু নির্বাচন হয় তারা কিন্তু শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হন। এটা মাথায় রাখতে হবে যে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে তারা নির্বাচিত হন। শিক্ষার্থীদের কাছে তাদের কমিটমেন্ট থাকে। কমিটমেন্ট গুলো আসলে এখন কি? গণবিশ্ববিদ্যালয় চিন্তা করেন, এখানে কিন্তু একটি অরাজনৈতিক আমাদের ছাত্র সংসদ, অর্থাৎ কোন দলীয় রাজনীতির লেজুর ভিত্তি করবে না। এরা ছাত্রদের দাবি দাওয়া নিয়ে কথা বলবে। অর্থাৎ তারা কিন্তু সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে কমিটেড যে আমি তোমার এই এই বিপদে, তোমার এই এই অধিকার আদায়ে আমি তোমার নেতৃত্ব দিব। এটাই তো ছাত্র নেতার কাজ, তাই না? তো এখন ধরেন গণবিশ্ববিদ্যালয়ে যে প্রবলেম গুলো হচ্ছে সেগুলোতে যদি ছাত্র নেতারা নির্বাচিত হয়ে আছে, তাদের কিন্তু একটা শক্তি থাকে। আজকে আমাদের তানভীর বলছে যে আপনার পরীক্ষার সময় ছাত্ররা সেমিস্টার ফি এর জন্য পরীক্ষায় বসতে পারছে না, ঝামেলা হচ্ছে। তাদের ক্লাস যদি ঠিক মতো না হয়, এটা নিয়ে কথা বলতে গেলে তাদের ঝামেলা হচ্ছে। একটা কালচারাল প্রোগ্রাম করবে, সেটা ছাত্ররা করবে না। হ্যাঁ, ধরেন যে একটা বিদায় অনুষ্ঠান, একটা ডিপার্টমেন্টের বিদায় অনুষ্ঠান, এটার বাজার পর্যন্ত টিচাররা করে। এর চেয়ে লজ্জার আর কি শুনবেন? যে একটা ডিপার্টমেন্টের বিদায় অনুষ্ঠান, সেটা আসলে তো শিক্ষার্থীরা তাদের সেই সময়ের প্রোগ্রামটা তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে। এটা শিক্ষকরা যদি বাজার করতে যায়, এটা আসলে আমাদের কাছে কি মিনিং দেয় বলেন? যে মিনিংটা দেয় সেটা আমি আর নাই বললাম। হ্যাঁ, এটা আসলে কেন করে সেটার মানে ছ্যাচকা যে মিনিংটা আসে আমাদের কাছে, ছ্যাচকা মিনিং, সেটা আমি নাই বললাম। তো এই বিষয়গুলো যদি একটা নির্বাচিত বডি থাকে, তারা তো ভাই প্রতিবাদ করবে। তারা তো যে এইটার জবাব জানতে চাইবে যে আপনারা যে এই জিনিসগুলো আমাদের দেওয়ার কথা, এগুলো তো আপনারা আমাদের দিচ্ছেন না। তো ভাই এই উত্তরগুলো তো তাদের কাছে নাই। তাদের কাছে যখন নাই, তারা তো চাইবে না, কোনোভাবেই চাইবে না। আপনি লিখে রাখেন, এখানে ধরেন যে অনেকের সামনে ওই নির্বাচনের স্বপ্নটা দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমরা নির্বাচন দেব, তোমরা আমাদের এই মুহূর্তে সাপোর্ট করো। আসলে ভাই নির্বাচন দিবে না। হ্যাঁ, নির্বাচন দিলে তারা যেই ক্ষমতায় আসুক,
সে তো ভাই সাধারণ শিক্ষার্থীদের কাছে কমিটেড। সে যখন কমিটেড, সাধারণ শিক্ষার্থীরা যেহেতু বলবে যে ভাই আমি তো আপনারে ভোট দিচ্ছি, আমি তো আমার প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে এখানে পাঠাইছি ভাই ছাত্র সংসদে, আপনি আমার হয়ে কথা বলেন। সে যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার যেতে হবে, অথবা তার প্যানেল থেকে ইন ফিউচারে যদি কেউ নির্বাচন করতে চায়, তার পথটা সুগম করার জন্য হলেও সেই ছাত্র প্রতিনিধির অবশ্যই ছাত্রদের এই কমিটমেন্টটা রক্ষা করতে হবে। ফলে ছাত্র প্রতিনিধি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করবে, এবং এটা সামাল দেওয়ার মতো ক্ষমতা প্রশাসনের নাই। আর প্রশাসন তাদের এই কর্তৃত্ববাদী মনোভাব, তাদের এই কর্তৃত্ব, একচ্ছত্র আধিপত্য, এইটাকে ভাই বজায় রাখার জন্য সে নির্বাচন দিবে না। এটা হচ্ছে সহজ কথা। এখন মানে উপায়টা কি, এটা তো দিবে না একটা বিষয়। উপায়টা কি? উপায়টা অবশ্যই আছে, ডেফিনেটলি আছে। আপনি গণবিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ঢোকেন, সবার উপরে চকচক করে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, লেখাটা স্ক্রল করে যায়, মানে প্রথমে ঢুকলেই আগে ওইটাই চোখে পড়বে। তো আপনার গঠনতন্ত্রে আছে, আপনার একটা কার্যকরী ছাত্র সংসদ ছিল, আপনি ছাত্রদের প্রসপেক্টাসে লিখতেছেন যে আপনার কেন্দ্রীয় ছাত্র সংসদ থাকবে, এবং ছাত্রদের থেকে আপনি প্রতি সেমিস্টার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা কেটে নিচ্ছেন। তো এই সব কিছুর মধ্যে তো ভাই অবশ্যই আপনাকে নির্বাচনটা দিতে হবে। আপনি তো মানে এখান থেকে এড়া যাওয়ার কোনো সুযোগ নেই। এখন যেটা বিষয় যে ছাত্ররা আসলে এই মুহূর্তে কি করবে, তাদের অধিকার তাদেরকে আদায় করে নিতে হবে। আমি, আপনি, আমরা সর্বোচ্চ কি করতে পারি, এই যে আমরা এটা বলতে পারি যে ছাত্ররা তাদের অধিকার আদায় করে নিতে হবে। এখন ছাত্ররা কোন পন্থায় কিভাবে আদায় করবে, এটা আসলে ছাত্রদেরই নির্ধারণ করতে হবে। আর সময়ের ডাক, প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে ছাত্ররা যদি তাদের নিজেদের অধিকার আদায় করতে না পারে, তাহলে শুধু শুধু আসলে পড়ালেখায় করা হবে। ওই মানে আমরা যেটা বলে সুন্দর ক্যাম্পাস বলেন, আর সার্বিক পরিস্থিতি সুন্দর করে নিজের অধিকার, নিজের সবকিছু মিলিয়ে যে একটা সুন্দর পরিবেশ, ওইটা আসলে তৈরি হবে না যদি না ছাত্ররা নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হয় এবং অধিকার আদায়ে একত্রিত না হয়। ধন্যবাদ পবিত্র। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি এই পর্যায়ে তানভীর আহমেদের কাছে যেতে চাই। তানভীর আহমেদ, বিশ্ববিদ্যালয়ে আমরা একটা চর্চা দেখতে পাই বর্তমান, যে টাকা যার শিক্ষা তার, এবং সেই লক্ষ্যে নিয়মিত ফি বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক কোর্স, যেগুলো তো অনেক টাকা লাগে, সেই ধরনের কোর্স গুলো এখানে যুক্ত করা হচ্ছে। তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারের যে স্বপ্ন আর বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, এটাকে আপনি কিভাবে দেখেন? এবং শুধু যার টাকা আছে সেই কি শিক্ষা পাবে, গরিব মানুষ কি শিক্ষা পাবে না? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠান যখন যাত্রা শুরু করে, তখন মূলত তার স্বপ্নই ছিল যে এখানে এটা হবে গরিব মানুষের প্রতিষ্ঠান, যার কারণে নামটা কিন্তু গণবিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, অর্থাৎ গণমানুষের প্রতিষ্ঠান হবে। তো গণমানুষের প্রতিষ্ঠানে সে কিন্তু সেই কাজটা করে দিয়ে গেছিলেন বা শুরু করেছিলেন। আপনি যদি এখানে দেখেন, অনেকগুলো বৃত্তি ছিল এখানে। যারা আদিবাসী শিক্ষার্থী বা যারা গরিব এবং যাদের হচ্ছে বাবা আছে মা নাই এরকম টাইপের যারা আছেন, অথবা খেটে খাওয়া মজুর এবং কৃষক পরিবার থেকে যারা উঠে আসেন বা প্রত্যন্ত পরিবার থেকে উঠে আসেন, তাদের কিন্তু একটা সুযোগ দিয়ে কিন্তু এখানে ভর্তির ব্যবস্থা করা হতো, এবং তাদের কথা চিন্তা করে কিন্তু এখানে বিভিন্ন খরচের যে হিসাবটা করা হতো, এবং তারা হচ্ছে এর মধ্যে অনেকে আবার সমস্যায় পড়তেন, তাদের বিষয়গুলো কিন্তু মানবিক বিবেচনা করা হতো। তো এখন আমরা এরকম দেখেছিলাম যে বর্তমান সময়ে এসে বৃত্তি আসলে কাগজে কলমে ফলো আপ করা হচ্ছে, বড় বড় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যেখানে কম খরচে পড়াশোনা করা হয়, অথবা দেখানো হচ্ছে মানে অনেকে লোভনীয় অফার দিয়ে ভর্তিও করানো হচ্ছে, যেটা আমরা দেখি। তো কিন্তু আদতে দেখা গেল কি সত্যের বেড়াজাল, এবং বিভিন্ন তাদের যুক্তি উপস্থাপন করা হয় এখানে যে এরকম গ্রেড পাওয়া লাগবে বা এরকম প্রেজেন্ট হওয়া লাগবে। তো আমি একটা তথ্য এরকম পেয়েছি যে এই বৃত্তিগুলা না দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে দেখি যে টিচারদের কিন্তু এখানে ইনভলভ করা হয়, অর্থাৎ সে কিন্তু ক্লাস করতেছে, তাকে কিন্তু প্রেজেন্ট দেওয়া হচ্ছে না, অথবা বিভিন্নভাবে একজন স্টুডেন্টকে নির্যাতন করা হচ্ছে। সে ক্লাসে 5 মিনিট পরে ঢুকলো, অথবা অনেক ক্ষেত্রে টিচারই কিন্তু এখানে ঠিক মতো ক্লাস নেন না, কিন্তু সে কিন্তু ঠিকই ওই স্টুডেন্টকে অনুপস্থিত করে দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন তথ্য কিন্তু আসে, অর্থাৎ তাকে
যেই একটা সীমিত সুযোগ রয়েছে এখানে যে বৃত্তি দিয়ে সে তার পড়ার খরচটা কমাবে, সেখানেও কিন্তু এই ধরনের ইলিজিক্যালি কাজগুলা তারা করতেছে। আর যে মেধাবৃত্তির কথা বলা হয়েছে সেগুলা এখন অনেকটাই নিষ্প্রভ। অনেক শিক্ষার্থী আছেন যারা হচ্ছে খুবই মেধাবী ছিলেন, কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের হচ্ছে এই আচ্ছা, যান্ত্রিক সমস্যার কারণে তানভীর আহমেদ হয়তো এই মুহূর্তে আমাদের সাথে একটু ডিসকানেক্টেড। আমি এই পর্যায়ে রকুনুজ্জামান মনির কাছে চলে যাই। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি পবিত্র, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে একেবারে শেষ আপনি আমাদের ছাত্রদের জন্য কি বলবেন? পবিত্র, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। মানে সর্বশেষ আমাদের ছাত্রদের জন্য আপনার উপদেশটা কি থাকবে? পবিত্র, আসলে বলার তো অনেক কিছুই থাকে। আসলে অল্প সময়ের মধ্যে অনেক কথা বলা যায় না। আমরা তো আসলে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি যে টাকা যার শিক্ষা তার, এইটার বিরুদ্ধে কিন্তু আপনি পবিত্র, আপনি আমি আমরা একসঙ্গে কিন্তু রাজপথেও আমরা মিছিল করেছি। হ্যাঁ, যে ওই শিক্ষা যার টাকা চার, এটা আমরা মানি না। তো আমরা তো আসলে ভাই এটা কেউ মানবে না যে আসলে যার টাকা আছে সেই শুধু পড়াশোনা করবে আর যার টাকা নেই সে পড়াশোনা করবে না। এই কনসেপ্টটা তো জাফরুল্লাহ চৌধুরী স্যারের মধ্যে ছিল না। সে এইটা ভেঙে একটা আলাদা জায়গা তৈরি করতে চেয়েছিলেন, জন্যই তো গণবিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি আরেকটা বিশ্ববিদ্যালয়ে এত টাকা নিচ্ছি, আমি এত কম টাকায় পড়াবো একই সাবজেক্ট, তাহলে আপনি তো জাফরুল্লাহ চৌধুরী স্যারের আদর্শের সঙ্গে বেইমানি করছেন। মানে তিনি যে কনসেপ্টটা নিয়ে বিশ্ববিদ্যালয় দাঁড় করালেন, স্যার মারা যাওয়ার 1 বছর না হলো না, 6 মাস হলো না, আপনি সরাসরি তার আদর্শের সঙ্গে যে বেইমানি করছেন, এইটা তো আসলে হওয়ার কথা না। আপনি দেখেন এই গণবিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ছেলে মেয়ে যারা আছে, আপনি জানেন যে তারা টিউশন করে পড়াশোনা করে, কেউ রিক্সা চালায় পড়াশোনা করে, মানে নানান পেশার সঙ্গে যুক্ত থেকেও কিন্তু পড়াশোনা করে। এই জায়গাটা এখানে ছিল। এখন যদি আপনি দেখতে চান শিক্ষার্থী ভর্তি বেড়ে গেছে, হ্যাঁ, আপনি এখন আর কম টাকায় কেন পড়াবেন? এটা কখনো একটা থিওরি হতে পারে যে শিক্ষার্থী ভর্তি বেড়ে গেছে আমি এখন কম টাকায় কেন পড়াবো? এটা তো হতে পারে না। আপনার শিক্ষার্থী ভর্তি বাড়বে, আপনি যদি আরো শিক্ষার মান বাড়ান, শিক্ষার্থী আপনি পরীক্ষা দিয়ে ভর্তি নেন, আপনি মেধাবীদের ভর্তি করান, সচ্ছল হলে তারে বৃত্তি দিয়ে ভর্তি করান। এটাই তো কথা, যে মেধাবীরা চান্স পাক, অসচ্ছল মেধাবীরাও চান্স পাক, আমরা এটাই চাই। এখন টাকা যার শিক্ষা তার, টাকা যার পাওয়ার তার, হ্যাঁ, যে বিশ্ববিদ্যালয় পড়াশোনার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারবে, তার গরম বেশি, এইটা হলে তো একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। একটা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জাফরুল্লাহ চৌধুরী স্যার যে স্বপ্নটা নিয়ে গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, পবিত্র এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যারা জড়িত তাদের অনেকের সঙ্গে আসলে আমাদের এখন অনেক সময় দেখা হয় বিভিন্ন কাজে গিয়ে যাওয়ার পরে যখন তারা প্রশ্ন করেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যখন গণবিশ্ববিদ্যালয়ের নাম বলি, প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে আমি কখনোই দেখিনি যে একটু ইনসাল্ট করে কথা বলে, বরং তারা জানতে চায় আসলে তোমাদের বিশ্ববিদ্যালয়ের এই দিক নাকি খুবই ভালো, চমৎকার নাকি এই বিষয়গুলো, তখন কিন্তু আমাদের কাছে ভালো লাগে ব্যাপারগুলো। এটা ছিল জাফরুল্লাহ চৌধুরী স্যারের জন্য, কিন্তু মানে এই সম্মানটা পাওয়া যায় জাফরুল্লাহ চৌধুরী স্যারের জন্য। কিন্তু একই জায়গায় আপনি আসেন বিশ্ববিদ্যালয়, আপনার গবেষণার আসলে বাজেট কত? স্যার তো এখানে আছেন, স্যার জানেন শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বাজেট কত। আপনি চিন্তা করেন বিভিন্ন সময় জাফরুল্লাহ চৌধুরী স্যার এসে বারবার কিন্তু এই গবেষণার কথাগুলো বলতেন, যে গবেষণা বাড়াও, গবেষণা বাড়াও, গবেষণাতে বাজেট বাড়াও, টাকা কোনো বিষয় না, আমি টাকা দেবো, তোমরা গবেষণা করো। আপনি পবিত্র, আপনি নিজে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, আপনি বলতে পারবেন যে আপনার শিক্ষক আপনাকে গবেষণার জন্য কোনো দিন উৎসাহিত করেছে? আপনাকে বলেছে পবিত্র তুমি এটা এই গবেষণা করো, তোমাকে ফান্ডিং থেকে শুরু করে যাবতীয় ইকুইপমেন্ট, যাবতীয় সহযোগিতা আমরা করব? আপনাকে করেছে পবিত্র? আপনাকে প্রশ্ন করেছে, আপনাকে করেছে আপনাকে এই উৎসাহিতটা তারা? আমার ধারণা তারা আসলে এই উৎসাহটা করেন না। আর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের আমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে, এগুলো তো ভাই প্রশ্নই আসে না। এই গবেষণা করে আসলে মানে কি হবে? মানে প্রশ্ন হচ্ছে গবেষণা করে কি হবে? তোমরা বাবা পড়তে আসছো, পড়ে টরে যাও, বিদায় হও, বিদায় এখন যা খুশি একটা চাকরি বাকরি করে খাও। হ্যাঁ, তো বিশ্ববিদ্যালয় থেকে যে গবেষণা যে চিন্তা ভাবনা, এই জায়গাটা যদি ডেভেলপ না হয়, তাহলে আসলে আপনি যত কিছুই করেন, আপনি যত যাই করেন, বিশ্ববিদ্যালয়ে আমরা যেখানে নিজের স্বপ্ন দেখছি, এইটা আসলে ভাই সম্ভব না। তো সর্বশেষ আসলে পবিত্র ওই যে বিশ্ববিদ্যালয়ের মাঝে মানে হয় না যে আসলে অন্তরে যে টানটা, এটা তো থেকেই যায়। সবকিছুর পরে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, নিজের নামের সঙ্গে নিজের
নিজের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যে যেটা আসলে মুছে ফেলা সম্ভব না, এটা আমরা চাইও না। তো সেই বিশ্ববিদ্যালয় অবশ্যই ভালো চাই, আমরা ডেফিনেটলি ভালো চাই। যারা এখন বর্তমান স্টুডেন্ট রয়েছেন তাদের কাছে আমরাও বলতে চাই যে আপনারা আপনাদের নিজ নিজ অধিকার সম্পর্কে সোচ্চার হন, হ্যাঁ, আপনারা আপনার দাবি দেওয়ার কথাগুলো তুলে ধরেন, একদিনে হবে না, তবে এটা নিয়ে আপনাদের কথাও আপনাদেরই বলতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়টাকে ভালো করার জন্য আপনাদের ব্যবস্থা নিতে হবে। পবিত্র, এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে। আপনি দেখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী কি ভূমিকাটা আপনি দেখেছেন বলেন। এখানে অ্যালামনাইটা এখানে এখন কেন হয় না? অ্যালামনাইকে হয়তো বিশ্ববিদ্যালয় কাজ করতে দেয় না, অথবা অ্যালামনাই নিজে থেকে কাজ করতে চায় না, অথবা এমন কারো হাতে নেই যারা আসলে দায়িত্ব নিয়ে অ্যালামনাইটাকে সুসংগঠিত করবে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যালামনাইটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। মানে আমরা যে কথাগুলো বলছি এই জায়গাগুলো থেকে অ্যালামনাই আসলে বাদ যায় না। তো এই জায়গাগুলো যদি ডেভেলপ করা না যায়, সমস্ত ছাত্রদের এই যে আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলছি, এটা যদি সুযোগটা করে দেওয়া না হয় এবং ছাত্রদের গলা চিপে ধরার চেষ্টা করা হয় নানা রকম ভয় ভীতি দেখিয়ে এবং বিশেষ কিছু সংগঠনকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে দেখানো যে আসলে এই যে আমাদেরও আছে, আমাদের সংগঠন তো চালু আছে, এইসব কায়দা কানুন করা থেকে যতদিন না গণ বিশ্ববিদ্যালয় বেরিয়ে আসবে ততদিন আসলে ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ রঘুনাথ রহমান। আমি একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা। তানভীর আহমেদের কাছে খুব সংক্ষেপে বলবো যে আপনি আপনার অসমাপ্ত বক্তব্যটা শেষ করবেন, মানে খুব সংক্ষেপে শেষ করবেন আর কি। আমি প্রশ্নটা বুঝতে পারি না, আবার বলেন। আপনার যে অসমাপ্ত বক্তব্যটা ছিল সেটা খুব সংক্ষেপে শেষ করবেন আর কি। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে এমনও অনেক মেধাবী শিক্ষার্থী ছিলেন যে কিন্তু প্রকৃতপক্ষে বৃত্তি ভোগ করতে পারতো, বৃত্তিটা সে পেত, কিন্তু তাকে হচ্ছে গিয়া এই ধরনের সিস্টেমের ভেড়াজালে ফেলে তাকে হচ্ছে বাদ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা, যে একজন শিক্ষার্থী যেরকম স্বপ্ন নিয়ে এখানে ভর্তি হয়েছিল বা যেরকম প্রতিশ্রুতি এখানে দেখানো হয়েছিল, বা সে জাফরউল্লাহর যেরকম একটা আদর্শ প্রতিষ্ঠানকে সে লালন করছিল, সেটা সম্পূর্ণ পরিপন্থী একটা বিষয় করতেছে আর কি বলা যায়। তো এখন যে অবস্থা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই যে আমি যখন আমার কোর্স সম্পূর্ণ করি সেই সময় আর এখনকার সময়, অর্থাৎ 2 বছরের ব্যবধানে আমার প্রায় 2.5 লাখ টাকা আমার কোর্স বৃদ্ধি করা হয়েছে। তো কি এমন হয়েছে যে আমার এক কোর্সে 2.5 লাখ টাকার মতো বৃদ্ধি করা লাগবে এখানে? কিংবা আমি অন্যান্য বিভিন্ন অনুষদ বা বিভাগগুলোতেও দেখি যে যেখানে 1 লাখ 1.5 লাখ বা 2 লাখ টাকার মতো একটা কোর্স ফি বাড়ানো হয়েছে। তো এটা শুধু কোর্স ফি রিলেটেড বিষয় না, আদার্স ওয়াইজ বিভিন্ন অনুষদ আমরা দেখলাম খুলতেছে বা বিভিন্ন সাবজেক্ট খুলতেছে যেগুলোতে মোটা অঙ্কের টাকা নির্ধারণ করা হচ্ছে। তো একটা প্রতিষ্ঠান যেটা গণমানুষের প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে এই ধরনের মোটা অঙ্কের টাকা নির্ধারণ করার মাধ্যমে আসলে তারা যে এটাকে বাণিজ্যিক একটা রূপ তৈরি করতেছে সেটা আসলে নির্দ্বিধায় বলা যায়। আর আমি রোকনুজ্জামান মনির সাথে অ্যাড করব, যেখানে আমাদের যেই পরিমাণ কোর্স ফি নেওয়া হয় সেটা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা তুলনা করি হতে পারে সামগ্রিকভাবে কম, কিন্তু আমি এই কমটা কিন্তু একেবারেই হচ্ছে একজন শিক্ষার্থীর যে বাজেট, প্রয়োজনীয় যে বাজেট বা যেই খরচ হওয়ার কথা তার থেকে অনেক বেশি মনে করি, এটা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। তো সেখানে আমার দেশে যে একজন শিক্ষার্থীর পড়াশোনার যতটুকু খরচ প্রয়োজন ততটুকুর মধ্যে কিন্তু তার অল প্যাকেজ থাকবে, অথচ দেখা যাচ্ছে এখানে বিভিন্ন সমস্যা, ক্লাসরুম গুলা সংকট, শিক্ষক নেই, শিক্ষক ক্লাস নেই না, ওয়াশরুমের সমস্যা, ওয়াশরুমে পানি থাকে না, একটা ফিল্টার নেই সাধারণত, সেখানে আবার দেখা যাচ্ছে যে গবেষণার মতো তো এরকম একটা বড় বিস্তৃত বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এখানে প্রতি বছরই গবেষণার জন্য একটা বাজেট নির্ণয় করা দরকার, সেইটার কোনো আমরা হদিসে পাই না। ইভেন কি এখানে বিভিন্ন অবকাঠামোগত সমস্যা বা বিভিন্ন ক্যান্টিন অব্যবস্থাপনা, বিভিন্ন রকম আমরা সমস্যা দেখতে পাই। তো তারা শুধু আয়টাই বৃদ্ধি করতেছে, আয়ের প্রতি তারা হচ্ছে গিয়া তাদের নজর, কিন্তু সেখানে এই যে সমস্যাগুলো, এই আয়টা দিয়ে তারা কি করে
এটার কোনো কি সমাধান আছে? ইভেন এই যে আয়গুলা তারা করতেছে, একটা বাণিজ্যিক রূপ যে তারা দিতেছে, এই যে ব্যবসায়িক উদ্দেশ্য যে তারা উম, আদায় করতেছে, সেটার বাস্তবতা তো আসলে জাফরুল্লাহ কখনোই দেখেননি। বা তিনি যদি বেঁচে থাকতেন তাহলে এইরকম একটা পরিবেশ দেখে হয়তো তিনি সবচেয়ে বেশি কষ্ট তিনি পেতেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে সর্বশেষ আমার সাথে একজন ছাত্র নেতার কথা হয়েছিল, তিনি বললেন যে ভাই, যদি এই জাফরুল্লাহ স্যারের অঙ্গ প্রতিষ্ঠানের যে মানুষগুলো, এরা যদি তার আদর্শের বাইরে না যাইতো, বা তারা এতটাই মানে ভয়ঙ্কর বলা যায়, যে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছিল যে জাফরুল্লাহ চৌধুরী স্যার এগুলো দেখতে পেয়েই আসলে মূলত হয়তো আরো কিছুদিন বেশি বাঁচতেন, কিন্তু যখন তিনি এগুলো বুঝতে পারলেন যে আমার চারপাশে উই পোকা ধরে গেছে, তখন উনি হয়তো আতঙ্কেই আর মানে 10 দিন আগেই বা 1 মাস আগেই মারা গেলেন, এরকম একটা কথা বলছিলেন। তো আমরা আসলে সেই অব্যবস্থাপনা গুলো আপনাদের মাধ্যমে আজকে জানতে পারলাম, যে কি পরিমাণ অব্যবস্থাপনা চলে, প্রতিনিয়ত ব্যয় বৃদ্ধি, কিন্তু সেইখানে ছাত্রদের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো উত্তর উত্তর বৃদ্ধি করা হচ্ছে না। এটা খুবই হতাশাজনক। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের শহীদ মল্লিক স্যারের কাছে। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে হ্যাঁ। শেষ পর্যায়ে। তো আমি আপনার হ্যাঁ। কাছে জানতে চাইবো যে এই যে নতুন প্রজন্মের হুম, হুম। শিক্ষার্থী, আহ, যারা এই সময় আমরা মনে করি যে তারা নির্বাচনে আসবে, তারা মত প্রকাশ করবে, তারা স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয়ে কাজ করবে, তো সেই জায়গায় সেই শিক্ষার্থীদের প্রতি আপনার উপদেশটা কি থাকবে? না, শিক্ষার্থীদের প্রতি উপদেশ দেওয়ার আগে আসলে নিজের উপদেশটা নিতে হবে। আসলে আমার কি উপদেশ নেওয়া দরকার, আসলে সেটা জরুরি আসলে। কারণ শিক্ষার্থীদের উপদেশ দিব তার আগে তো আমার, কারণ প্রতিষ্ঠান হিসেবে তো আমার মানে আমি যদি একটা প্রতিষ্ঠানের মধ্যে বাস করি, তাই প্রতিষ্ঠানের কিছু দায় আছে আসলে, তাই না? প্রতিষ্ঠান তো কিছু 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 কার্যক্রম করে আসলে, সেই কার্যক্রমগুলি তো তাকে পালন করতে হবে, পালন করে না বা উপদেশ দিতে হবে যে না এটা করো এটা করো না। তা আমি যদি আমার দায়িত্ব পালন না করি, তাহলে তো উপদেশ দেওয়ার সুযোগ নাই আসলে। তো প্রথমত যেমন যেমন ধরা যাক যে তানভীর 2-3টা প্রশ্ন রেজ করেছে, যেগুলি আমি আমি মনে করি একটু বা একটু এই এই কথা বলতে চাই, দুই এক সংক্ষেপে 2 লাইন। একটা হচ্ছে ক্লাসরুম সংকট। গণবিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম সংকট শুধু না, বাংলাদেশের সব জায়গায় ক্লাসরুম সংকট আছে। এর কারণ হচ্ছে কি, অব্যবস্থাপনা আসলে। একদমই একদমই আমি পুরোপুরি সম্পূর্ণ নিজে একদম এই দায়িত্ব নিয়ে বলছি যে এই ক্লাসরুম সংকটের মূল কারণটা হচ্ছে অব্যবস্থাপনা। কারণ আপনি যদি দেখেন যে একটা ক্লাস, আমাদের ক্লাস শুরু হয় 8টা 45-এ, রাইট? সকালে ক্লাস। তো জি। একটা রুমে কয়টা ক্লাস হওয়ার কথা আমার? একটা রুমে সকাল 4:30 পর্যন্ত কয়টা ক্লাস হওয়ার কথা? আমি দেখেছি, আমি বারবার বলেছিও নানান জায়গায় আসলে, যে ক্লাসরুমগুলি 12টা 1টার পরে একই রকম খালি পড়ে থাকে দিনের। এটা গোটা গোটা মানে গণবিশ্ববিদ্যালয়ে দেখছি। তো আপনি ক্লাসরুম সংকট বলবেন, আপনি শিক্ষকরা মানে মানে তার ইচ্ছা মতো ক্লাস নিতে তো হবে না। বিশ্ববিদ্যালয়ের তো একটা ডিন অফিস আছে, যারা এইগুলি শিক্ষা মানটাকে দেখবেন, চিন্তা করবেন যে আসলে আমার ক্লাস ব্যবস্থাপনা শিক্ষা ব্যবস্থাপনা লাগবে। এখন আমার ক্লাসরুম 3টা, আমি 3জনই, আমরা 3জনই একসাথে ক্লাস নিব, হবে এটা? তার মানে আমার ক্লাসে তো সারা দিনে অ্যাপ্লিক করতে হবে। তার মানে ক্লাসরুমের সংকট নাই। এই সংকটটা পুরোটাই হচ্ছে আমাদের অব্যবস্থাপনার সংকট। মানে এটা আমি একদম অঙ্ক করে দেখাই দিতে পারবো, আমি যদি সুযোগ থাকে আমি যাব, তখন আবার দেখাবো এটা দিয়ে দিয়ে আছে। 2 নম্বর হচ্ছে বৃত্তি। বৃত্তি নিয়ে আমার একটা নিজের চূড়ান্ত রকমের মানে অভিজ্ঞতা আছে। যে অভিজ্ঞতা হচ্ছে করোনাকালীন সময়ে একবার মাঝামাঝি শেষের দিকে এই বৃত্তি নিয়ে কথা হলো। তখন 2টা বিষয় ছিল, একটা হচ্ছিল যে সাংবাদিক সমিতি বন্ধ করে দেওয়া, আর একবার হলো ইয়ে। তো আমি 2টা বিষয়ে, তো আমি প্রথমবারই বললাম যে কোনো কোনো সমিতি বন্ধ করা যাবে না, এরপরে আলোচনা হোক কি হবে তাদেরকে শক্তিশালী করা যায়, এটা ছিল আমার বক্তব্য। যাই হোক, এরপরে ঘটনা ভিন্ন। ওটা তখনকার লোকজনরাও সাক্ষী আছে, প্রতিষ্ঠানও নিজেও আছে। তো বৃত্তির বিষয় যেটা আসছে, তো দেখা গেল কি করোনাকালীন সময়ে ছেলে মেয়েরা মানে এই মানে অসাধারণ ভালো রেজাল্ট করেছে আর কি। এখন হ্যাঁ, কেন বৃত্তি তো কিছু ক্রাইটেরিয়া থাকে, ইয়ে থাকে আসলে। এখন ছেলেরা ভালো রেজাল্ট করলে সেই দায় কি কে নেবে বা কে নেবে না? এটা তো খুশি হওয়ার কথা নাকি? তো মানে তখন যারা ছিলেন তাদের ধারণা হচ্ছে যে এত সব ভালো ভালো
করেছে, তাহলে এখন ভালো রেজাল্ট যদি একটা ছেলে যদি A+ পায়, সেটা সেটা সে তো পেয়েছে নাকি, তা আপনি তাকে দিবেন না বৃত্তি? যে এই প্রশ্ন করতে চলে তখন তখন আলটিমেটলি দায়টা চলে আসে আমার উপরে। আমার উপরে বলতে আমি শিক্ষকদের বিরুদ্ধে বললাম যে আমার কাছে এখন অবধি যে প্রমাণ আছে যে শিক্ষকরা সেই সময়ে কোন রকমের শিক্ষার্থী বলছে আমি পরীক্ষায় দেয়নি, শিক্ষক তাকে A+ দিয়ে রাখছে। সেটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি যাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি বলছিলাম যে উনি শিক্ষার এই প্রক্রিয়াগুলি উনি বুঝবেন না, তাহলে উনি হবেন না, উনি নতুন একজন কাউকে লাগবে আসলে। সেখানে নিয়েও আমার সাথে এক ধরনের হয়েছে যে না, ঠিক আছে, না উনি করবেন। তো তদন্ত করে সেই শিক্ষার্থীকে বলা হচ্ছে না তুমি পরীক্ষা দিয়েছো, শিক্ষার্থী বলছে না আমি পরীক্ষা দেই নাই, কিন্তু শিক্ষক আর বিশ্ববিদ্যালয় বলছে না তুমি পরীক্ষা দিয়েছো। তো এই এই যখন, এবং তখন সংকটটা কোথায় দাঁড়ায় যায়। আমার প্রশ্ন হচ্ছে যে আমি তখন বলেছিলাম যে তদন্ত করে দেখা হচ্ছে যে আমাদের ভুল হতে পারে, কারণ অনলাইন সিস্টেমে আমরা অভ্যস্ত না, তা আমরা কাউকে তো দোষারোপ করা না, আমরা অন্তত একটা ব্যবস্থায় আসতে পারি যে এই ভুলগুলি যাতে আমাদের না হয়। না, আমরা কি করলাম, ওই শিক্ষককে আরো বেশি শক্তিশালী করবার জন্য তাকে তার তার পক্ষে দাঁড়িয়ে কথা বললাম, শিক্ষার্থীকে ভিক্টিমাইজ করলাম, এবং সমস্ত শিক্ষার্থীরা এই বৃত্তি থেকে বঞ্চিত হলো, এবং আমরা শিক্ষকরা তখন কিছুই বললাম না আসলে। রাইট। তো এখন এই দায়িত্ব আছে আমাদের আর কি আসে, এখন এই দায় আমার মানে এটা খারাপও লাগছে, কিন্তু আমার খারাপ লাগার চেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে এই যে ছাত্ররা তো জানে এটা, এই যে তানভীর যে প্রশ্নগুলি তুলছে তার মানে আমরা যদি বলে থাকি যে ছাত্ররা জানে না, তা তো না। ছাত্র ও তো বলছে শিক্ষকরা ক্লাস নেয় না। তা আমি আমি কতদিন শিক্ষার্থীদেরকে বা তাদেরকে বলবো যে না ছাত্ররা ক্লাস নেয়, ইনি মিনি বলে তো লাভ নাই, কারণ ওর কাছে তো প্রমাণ আছে, তাই না? তো এই এই সংকটগুলি আমাদের। 3 নম্বর হচ্ছে শিক্ষামান। শিক্ষামানটা খুবই জরুরি আমাদের, যেটার জন্যই আসলে বিশ্ববিদ্যালয়, আমি আগের একটা আলোচনায় বলেছি, আবারও বলছি, পরে বলবো, যে গণবিশ্ববিদ্যালয়ের কিন্তু মানে আহ, উম, তৈরি হবার অন্যতম প্রধান কাজই ছিল হচ্ছে শিক্ষা মান, সমাজে একটা গুণগত মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনা তৈরিতে সহায়তা করা। কারণ গণবিশ্ববিদ্যালয় বা গণস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু বাংলাদেশের পলিসি নির্ধারণের প্রচুর ভূমিকা আছে। এই যে আজকাল যে নারী নীতি যেটা আমরা দেখছি নারীর, সেটা কিন্তু গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গণস্বাস্থ্য ডাক্তার আফুল্লাহ চৌধুরীর চিন্তার ফসল, এবং উনি প্রথম উনি বাংলাদেশ সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে যে নাতি নীতিমালা দরকার। তাহলে বাংলা গণস্বাস্থ্যের কিন্তু এই এই সাফল্যগুলি আছে। তোমরা এই গণবিশ্ববিদ্যালয় কিন্তু সেই সাফল্যের অংশীদার হতে পারতো, জানা হবে। যেমন আমাদের ছাত্র সংগঠন সংসদগুলি কিভাবে চলছে, সেটা মডেল হতে পারে যে না এখানে কিভাবে এই ছাত্রদেরকে একটা ভাইব্রেন্ট নেতা হিসেবে তৈরি করা যায় কোন রকম পার্টি পলিটিক্সের বাইরে, সেটা সম্ভব ছিল বা এখনো আছে বলে আমি আমি মনে করি। তো তানভীর, ধন্যবাদ আপনাকে অনেক বেশি, যে কিছু কিছু বিষয় তুলে নিয়ে আসেন। আমি আমি বিশ্বাস করি এই যে এইভাবে ছাত্ররা জানে, কিন্তু ছাত্ররা কেন সাহস পাচ্ছে না, সেই সাহসের জায়গাটা আসলে তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয় কিন্তু তার ছাত্র যাতে বলতে পারে, তাকে বলবার স্পেস তৈরি করবার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। এখন বিশ্ববিদ্যালয় কিভাবে করবে সেটা বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে সে ছাত্ররা যাতে বলতে পারে তার তার মানে তার বিরুদ্ধে অন্যায়ের কথা, তার বিরুদ্ধে অবিচারের কথা, সে যে হচ্ছে, তো সেটা তো তাকে বলতে হবে পারতে দিতে হবে, এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। তো আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করলেই ছাত্ররা তার দায়িত্ব পালন করতে পারবে। এখন শুধুমাত্র নতুন প্রজন্মের উপরে সমস্ত দায় দিয়ে দিলে লাভ নাই, বিশ্ববিদ্যালয়ের নিজের দায়িত্বটা আছে, যে দায়িত্বটা সে পালন করছে কিনা সেই জায়গাটাতে নজর দিতে হবে বেশি আসলে। এখন বিশ্ববিদ্যালয়ে আমরা যারা যারা চিন্তা করেন বিষয়টি কিভাবে ছাত্রদের এই সংকট থেকে শিক্ষাকে আরো উত্তরণ করা যেতে পারে। ধন্যবাদ রকন, তানভীর, পবিত্র, সবাইকে আসলে। ধন্যবাদ আপনাদের সকলকে, এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান। তোমার টেকনোলজি বেশ ডিস্টার্ব করলো আজকে আর কি। রকনুজ্জামান মনি ভাই, ধন্যবাদ আমাদের সাথে আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তানভীর আহমেদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পবিত্র, তোমার সিস্টেমটা